আপনাকে লিংকটা দিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো শামীম সাহেব আছে, শামীম সাহেবের উপর একটা কম দিবেন, দিলে উনি আপনাকে ওই ভিডিও লিংকটা দিয়ে ক্লাসের ভিডিও, ঠিক আছে? এই ধরেন এটা আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিজ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো শামীম সাহেবের মতন করে কাস্টমাইজেশন করে দিয়েছেন। সো ধরেন আমি এই প্রোডাক্টটা রেড ক্লিক এটা আছে নিচু, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই প্রোডাক্টের ডিটেইলসটা আমি দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টের ডিটেইলসটা আমাকে শো করবে যে প্রোডাক্টটা কি, কতগুলো স্টকে আছে, ইয়া কি না কি, এগুলো দেখবে। এখানে টাকা কত ইয়া করবে, এখানে আমার কিছু রিলেটেড প্রোডাক্ট থাকে, ডিসক্রিপশনটা এখানে শো করবে, রিভিউটা এখানে শো করবে, এখানে আমার একটা স্পেসিফিকেশনগুলো শো করে দেবে। সো বিষয়টা হচ্ছে যেটা এক্স্যাক্টলি সেটা হচ্ছে টিপিও ভেরিয়েশনস, রাইট? এটা হলো সেলস অফ প্রোডাক্ট, এখানে গেলাম, আমি এই প্রোডাক্টে ক্লিক করলাম। আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এই প্রোডাক্ট লবিং করার পর এখান থেকে, আর একটা হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে প্রোডাক্ট নামে একটা দেখবে যে ফিচারস আছে, এই প্রোডাক্ট, এই প্রোডাক্টে গিয়ে অন করাসে ক্লিক করে আমরা প্রোডাক্ট নেমটা সার্চ করে বের করে আমরা এই প্রোডাক্ট অ্যাড করতে পারি। সো আমরা এখান থেকে অ্যাড করলাম, পেজ থেকে অ্যাড করলাম। এটা তো আমাদের ইজি মনে হয় আর কি, বারবার পেজ করে না, ঝামেলা নাই, দেখে দেখে কাজ করতে হবে। তো এক্স্যাক্টলি যেই পেজেই কাজ হচ্ছে সেটা আপনাকে বুঝতে পারতেছে। তারপর যেটা করলাম, করার পরে ফার্স্টে আমাদের কিছু অপশন আসবে, সচরাচর যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে হেডফোন, সেখানে লেখা আছে টাইটেল, লিঙ্ক প্রোডাক্ট টাইটেলটা কোনটা, এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল হেডফোন। এটা হচ্ছে আমাদের লিঙ্ক, আমরা এখানে যে প্রোডাক্টের নাম দেবো সেই লিঙ্কটা এখানে আমার শো করবে। এরপরে হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, ক্যাটাগরি করে আছে প্রোডাক্টের মধ্যে একটা বেশি কি একটা এখানে হয়, আমরা এইভাবে সিলেক্ট করে ইনস্টাগ্রামে সারাদিন আপলোড করতে পারবো, গ্যালারিতে এখানে আপলোড করতে পারবো, আমরা জানি। আমরা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কি প্রপার্টিটা কখন ভিডিও করার কখন আছে না সমস্ত কিছু আচ্ছা এইখানে আমাদের যে ডিসক্রিপশনটা দেখছি আমরা ডিসক্রিপশন আমি ওয়ান বাই ওয়ান করে করে আপনাদেরকে দেখাবো তার থেকে আসলে কি আছে এটা যেমন কিছু করা লাগবে একদম একটু নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পরে এখানে কি জানা লাগে প্রোডাক্ট দ্বারা সিম্পল একটা প্রোডাক্ট অ্যাড করছে, এটা হচ্ছে প্রাইস। এখানে প্রাইস যদি আমরা সেল প্রাইস দিই তখন আমাদের সেল প্রাইসটা চলে যাবে। প্রোডাক্ট লেআউট এটার নতুন অপশনে আসছে, প্রোডাক্ট লেআউট হচ্ছে স্টাইল। সো আপনি এখানে ফুল বলতে পারেন, ডিফল্ট বলতে পারেন, প্রোডাক্ট স্টাইল টুল সেটা করতে পারেন। দেন ইনভেন্টরিতে আসলাম, আসার পরে দেখি এসকিউটি কি বলা হচ্ছে, স্টক কিপিং ইউনিট, এরকম কিছু বলা হচ্ছে নাকি স্টক কিপিং ইউনিট, এখানে বলেই যে পরিমাণ উপর আসবে। তো এটা হচ্ছে একটা কোড নাম্বার দিছে, এই কোড নাম্বার যেটা হচ্ছে আমাদের ম্যানেজ স্টক, আমাদের এটাকে কিভাবে এইভাবে হয় স্টক কোয়ান্টিটি, কতগুলো আপনার কোয়ান্টিটি স্টক আছে, হ্যালো ব্যাক অন আছে, আপনি কি ব্যাক অন আছে, আপনি একটা অর্ডার করলেন, অর্ডার কার্ডে থেকে এটা ব্যাক করতে যাচ্ছে, এটা কি আপনি কাস্টমার আপনাকে ব্যাক করতে যাচ্ছে, এটা আপনি হ্যালো করবেন কি করবেন সেটা আপনি এখানে বলে দিচ্ছেন। লো স্টক 1000, আপনার সর্বনিম্ন কতগুলো লো স্টকে আছে সেটা আপনি এখানে কেমন করে দিচ্ছেন। এরপর হচ্ছে আপনার টোটাল স্টক কোয়ান্টিটি কত আছে এটা আপনি এখানে বলে দিচ্ছেন। ক্লিয়ার? এরপর কাজটা করলাম শিপিং, কিছুই নাই এখানে দেওয়া, আমাদের কিন্তু এইভাবেই থাকে, ওয়াই দিতে পারি, ওয়াই হাই দিতে পারি, লিংক প্রোডাক্ট আমরা প্রয়োজন সাথে লিংক করতে পারি, সেটা আমাদের এখানে দেওয়া নেই। অ্যাট্রিবিউটে আসবো, কারণটা কি আমরা জানি আমাদের প্রোডাক্টের ভিতরে দুটো অ্যাট্রিবিউট ছিল, প্রোডাক্টের ভিতরে দুটো অ্যাট্রিবিউট ছিল, একটা হচ্ছে ছিল ব্র্যান্ড আর একটা ছিল কালার। একটা
একটা ছিল ব্র্যান্ড আর একটা ছিল কালার এটা হলো যে কোনো একটা ব্র্যান্ড আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে রিমুভ করতে পারেন এবং এখান থেকে আপনি রিমুভকে অ্যাড করতে পারেন ব্র্যান্ড আর কালার ছিল এখান থেকে ব্র্যান্ডে অ্যাড করতে ব্র্যান্ড এখানে আমরা যে অ্যাক্টিভিটি যাই এই দেখেন ব্র্যান্ড আর কালার ছিল এটা হচ্ছে ক্লায়েন্টের যে লোগোগুলো ছিল সেই জিনিসগুলো এখানে দিয়ে আমরা কনফিগার করি তখন কাজ আপনারা দেখছেন যা আচ্ছা এরপর বাদ হচ্ছে অ্যাডভান্স এখানে এসে পারচেজ প্রোগ্রাম ট্র্যাক করবেন এবং অর্ডার কনফিগার করে দিতে পারেন সাধারণ কোনো স্কেল আছে আমরা সেটা এখানে করে দিচ্ছি এরপর অপশন এই জিনিসগুলো সেট করতে নতুন একটা জিনিস আছে অ্যাকসেসরিজ এইটা আসলে কি গেম ক্যালকুলেটর এই জিনিসটা আসলে আমি একটু নরমালি বলছি আমরা ফার্স্টে এখানে যেটা রেখেছি সেটা সবাই পাই এটা হচ্ছে আমাদের কি ক্যাটাগরিজ দেন আমাদের এই যে একটু লেখা যেটা রেখেছি সেটা আমাদের কি সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভ মোডের এখানে আমরা আসলে ব্র্যান্ডস এটা তো সব বস্তু কোথায় ঠিক আছে এটা হচ্ছে আমরা স্টকের থেকে আসছে স্টকের কোনটা হয়ে এখানে যে স্টক লেখা এই যে স্টক এই স্টক কোয়ান্টিটিটা কোথা থেকে আসছে স্টক কোয়ান্টিটিটা এই যে স্টক এখান থেকে আসছে এইটা হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন আর এইখানে কিছু দেখেন একটা দুটো তিনটা আছে অ্যাকসেসরিজ সেটা কোনটা সেটা আমরা এই অ্যাকসেসরিজ টাইপটা আসে দেখেন গেম কন্ট্রোলার ইয়ার ভার্চুয়াল রিয়েলিটি এখানে দেখেন কিছু আছে এই যে একটা দুটো আছে না এই প্রোডাক্টগুলো এইখান থেকে কিছু সব আপনি যদি আরেকটা করতে চান দেখেন যে দিলাম সরি ক্যামেরা ছিল আসছিল চলে গেছে এই যে স্মার্ট ক্যামেরা আমি এখানে আরেকটা সেগুলো কি আপনার প্রোডাক্ট আপনি যখন কোন প্রোডাক্ট খুঁজছেন ক্যাটাগরি সেই প্রোডাক্ট থেকে আপনি আচ্ছা এরপর হলো স্পেসিফিকেশন এখানে আসলো স্পেসিফিকেশনটা আসলে কোথায় শো করতেছে দেখেন এই যে প্রোডাক্টের এই যে অ্যাকসেসরিজ এই যে স্পেসিফিকেশন এখানে আসলে এই যে আপনার যতগুলো লেখা আছে পুরো ডিটেইলস সেটা আমরা শো করতেছে প্রত্যেকটা এই এখানে শো করতেছে আপনি চাইলে এটাকে এখান থেকে দেখতে পারেন ব্র্যান্ড দেওয়া হবে এটা হচ্ছে ব্র্যান্ড আপনি যদি এখানে টেক্সট ক্লিক করে এখানে টেবিলের এখানে যে আপনি HTML এ চেঞ্জ করতে পারবেন স্টুডেন্ট আপনার আমরা জানি HTML তো চেঞ্জ সেটা আমরা শুরু করতে চাই এর এই যে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন এই যে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা শুরু করতেছি কোথায় প্রোডাক্টের এই যে এখানে সেই লেখাগুলো শুরু করতেছি মেইন যে ডেসক্রিপশনটা ছিল সেটা কোনটায় যে এইটা কোথায় শুরু করতেছে ভাইয়া এটা শুরু করতেছে হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন আর একটা ছিল এই জায়গায় আমরা এটা শুরু করতেছে আর রিভিউ তো আমরা জানি রিভিউ যদি আমাদের রিভিউ করে দিতে চাই এখানে তাহলে কিছু লিখে আমাদের রেটিংটা দিয়ে এখানে রিভিউ করে দিতে পারি ঠিক আছে এই জিনিসটা এখান থেকে আসে সো একটা প্রোডাক্ট অ্যাড করতে গেলে কোথায় গিয়ে কি আসে না আসে এইটুকু সেট কিন্তু আমরা জানলাম কারণ কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে আমাকে একটু বলতে পারেন সবাই কি বুঝতে ভাইয়া বলেন প্রোডাক্ট অ্যাড করলাম প্রোডাক্টের অ্যাড করার ক্ষেত্রে আমরা যখন স্টক কোয়ান্টিটি দিচ্ছি কিছু ক্ষেত্রে আমরা কেজি হতে পারে সেটা কখনো পিসেস হতে পারে বা কখনো সেটা লিটার বা পাওয়ার হতে পারে এই জিনিসগুলো আমরা কিভাবে বসাতে পারি আচ্ছা আমাদের এখানে সরি বসে কি বললেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম হ্যাঁ যে তোমার একটা মাল্টিপ্লেক্সার একটা প্রোডাক্ট অ্যাড করলাম এবার আমি কেজিতে অ্যাড করলাম সেখানে আমার হচ্ছে কি করলাম প্রোডাক্ট অ্যাড করলাম তাহলে আমাকে ঠিক আছে ইনফরমেশন এর সেটিংস কি আছে সেটিংস এই যে আমরা সফটওয়্যার সেটআপ দিছি যখন আমরা সফটওয়্যার সেটআপ দিছি তখন এখানে অনেকগুলো ক্যাটাগরি ছিল না আয়ুষে অনেকগুলো ক্যাটাগরি ছিল না পরে জি জি এখানে কমার্স সেটিং এ যখন আমরা আসলাম আমরা যখন সেটআপ দিছি সফটওয়্যারকে সেটআপ দেওয়ার সময় আমাদের এটা অনেকগুলো অপশন ছিল যে আমাদের কি টাইপের সফটওয়্যার তখন কিন্তু আমরা বলে দিছি কি টাইপের সফটওয়্যার কাহিনী কি হবে না হবে এই কিন্তু বলে দিছি তাই না প্রোডাক্ট গুলো কি কাহিনী না কাহিনী এগুলো কিন্তু বলে দিছি ওইখান থেকে আমাদের জিনিসগুলোকে একটু বলে দিতে হবে এটা কি টাইপের আমার সব বুঝছেন কি তখন আপনার কেজি আসবে তখন আপনার আরো যেগুলো আছে এই জিনিসগুলো আসবে তো আপনি যদি এখানে গিয়ে এই
ঘুরাইছে এই তখন আপনার কেজি আসবে, তখন আপনার পাউন্ড আসবে, তখন আপনার আর এখন এটা আমাদের অ্যাসলাইন বলা চলে যে আমাদের আসলে কালা টাইপের না, দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেইভাবে করে দিচ্ছি। ওকে, কাঁচা বাদাম টাইপের হলো তখন আপনাকে ভাগাস বলতে হবে, বলে আপনাকে ওইখানে বলতে হবে ফ্রুটস আর ওইখানে সামথিং এলস বলতে হবে। ঠিক আছে, বুঝেন নাই? হ্যাঁ ঠিক ওকে, হ্যাঁ ওকে। সো এটা গেল। এখন আমি যখন কিন্তু বোঝাইছি তখন কি আপনারা বুঝছেন কোথায় থেকে কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে, কোথায় থেকে কোন জিনিসটা আসলো, এই জিনিসটা আমরা বুঝছি সবাই। সবাই কি আমরা বুঝছি? Any questions? খুবই সিম্পল, প্রত্যেকটা পেমেন্ট মেথডের জন্য আমাদের কি আছে? প্লাগইন আছে। প্রত্যেকটা প্লাগইন আছে আমাদের কি পেমেন্ট মেথড করার জন্য আমাদের কি আছে? কমার্সের প্লাগইন আছে। এই সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে সব সেট করে দিতে পারি। আমরা প্লাগইন গুলো সিলেক্ট করতে পারি, এখান থেকে স্টার্ট করতে পারি। সো প্লাগইন দিয়ে করাটা খুব ভালো। সো পেপার প্লাগইন আছে, পেপার অটোমেটিক এখানে দেওয়া আছে। দেখেন এই যে আপনি যখন এখানে আসবেন তখন এখানে পেমেন্টস লেখা আছে, পেমেন্টস কিভাবে জিনিস করতে পারি। বিকাশ নগদ নগদ হ্যান্ডব্যাগ এগুলো অ্যাড করার জন্য একটা আপনার প্লাগইন আছে, আপনারা গুগল করবেন, গুগল করলে প্লাগইনস পেয়ে যাবেন। ওই প্লাগইন গুলো আমরা এখানে অ্যাড করে দেবো। ফার্স্ট অফ অল ব্যাংক ট্রান্সফার বলা আছে, সেটা আপনি এখানে ম্যানেজ করে নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, দেখেন বিকাশ রকেট সব আপনি এখানে অলরেডি করছেন, অ্যাড করছেন, বিকাশ রকেট নগদ অ্যাড করে দিচ্ছেন। সো আপনি প্লাগইন অলরেডি ইনভিটেশন করে দিচ্ছেন। সো আপনি এখানে ম্যানেজে গিয়ে আপনাকে এই জিনিসগুলো ম্যানেজ করে নিতে হবে, যে কোথায় থেকে আপনি কিভাবে সেটিং করবেন এই জিনিসগুলো আপনাকে পেমেন্টটা কিন্তু আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। বিকাশে এখানে জিনিসগুলো আসলে পেমেন্ট কোথায় থেকে করবেন, কোন নাম্বার, এই যে পাসওয়ার্ড কিনা, কোন আপনার চার্জ কাটবে কিনা, এই জিনিসগুলো এখান থেকে করে দিবেন। শেষ কাজ সিম্পল, এই সাবমিট আবার রিঅ্যাক্ট করে রাখিস। ঠিক আছে, সো আশা করি আপনারা তোমার পেমেন্ট তো রাইট। পেমেন্ট মেথড কি আপনার জাস্ট কিছুই না ভাই, প্লাগইন ইউজ করতে আপনারা যদি এখানে যান প্লাগইনসে যান, স্টুডেন্ট প্লাগইনসে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে শামিম সাহেব এখানে অলরেডি বিকাশ কর্মদের যে একটা প্লাগইন আছে, প্লাগইন শুরু করছে। সেটা কোন প্লাগইন? এই যে এখানে গেলেই কিন্তু দেখেন সফটটেক আইডি বিকাশ রকেট কর্মদের একটা প্লাগইন ছিল, এই প্লাগইনটা সে ইনস্টল করছে। এটা দিয়ে আমার তিনটা বিকাশ রকেট নম্বর তিনটাই পাচ্ছি। ঠিক আছে, আপনি যদি পেপাল চান তাহলে পেপালের জন্য পেপাল আসলে লাগে না ভাই, থাকি আমাদের এখানে, তাহলে এখান থেকে করতে পারেন। আপনি প্লাগইন চাইলে প্লাগইন ইনস্টল করেন, দেন আপনি হচ্ছে কি বলে স্ক্রিপ্ট লাগে, আপনি স্ক্রিপ্ট নিয়ে আপনি অ্যাড করতে পারেন, করে কাজ করতে পারেন। সো পেমেন্ট মেথডের জন্য সবগুলোতে আমাদের কি প্লাগইন ইউজ করতে। তারপরে যদি কারো কোনো হেল্প নিতে হয় তার জন্য আমরা তো আছি, ফিউচারে যদি কখনো আপনাদের কোনো হেল্প নিতে হয় আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ হেল্প করবো। বা আপনারা পছন্দের প্লাগইন নিয়ে কাটবেন, তাতে ইনশাআল্লাহ আপনারা একটা সলিউশন পাবেন। বুঝতে পারছেন কি সবাই? সো আমাদের প্রোডাক্ট নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেনস আছে? এনি কোশ্চেনস, এনিথিং এলস? ফারুক সাহেব আপনি কন্টিনিউ করেন, সালমা ভাইয়ের সাথে দেখাবেন, কাস্টমারই দেখাবেন, আর হচ্ছে আপনার বলেন না অল অন আপনার যে প্লাগইনটা আছে ওটা দিয়ে আমাদেরকে দেখান, আপনি স্ক্রিনটা স্টপ করে দিন, এটা আপনি পড়াশোনা করুন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা দেখতে পেলে আমাকে একটু জানাবেন, আর আমার ভয়েস যদি ঠিকঠাক মতো না শোনা যায় সেটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। একটু দাঁড়ান। আচ্ছা, অলরেডি শেয়ার। আমার একটু সাইট অ্যাক্সেস দরকার ছিল কোন একজনের দেখানোর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, একটু দিয়ে দেন কাইন্ডলি, একটু আর্জেন্ট। টু 1 7 Thank
সবাই তো দেখে নেবে। এই আপনি পরে চেঞ্জ করে নিন, হ্যাঁ। আচ্ছা, এটা ছিল ভিডিওতে কিন্তু হয়ে আছে, আপনার পরে কিন্তু চেঞ্জ করে নিতে হবে সবকিছু। আচ্ছা, আপনি কি সিম্পলি এভাবে ছিল? আচ্ছা, ঠিক আছে। এই রে, কি ব্যাপার শামিম ভাই? আচ্ছা, ইউজার নেম এটা দিলাম, খেয়াল করেন একটু, এটা দিলাম। এরপরে এসে পাসওয়ার্ড ছিল না, কোডে এসে আমরা পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম ডাব্লিউপি অ্যাডমিন হলে চলবে আপাতত। তো আচ্ছা, এটা সি প্যানেল ছিল। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনি আপনি আপাতত আমাকে ডাব্লিউপি অ্যাডমিন দেন, সি প্যানেল লাগলে আমি চেঞ্জ নিব। এস এইচ আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন, ভিডিওতে মেবি পাসওয়ার্ড রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আসেন আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। আজকে যে জিনিসগুলো দেখানোর ইচ্ছা আছে আমার, আমি একটু আপনাদের জন্য নোট ডাউন করে নিই যে বিষয়গুলো আজকে একটু দেখবো। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে হলো সাইট মাইগ্রেশন। আচ্ছা, এখন সাইট মাইগ্রেশন বলতে কি বোঝায়? সাইট মাইগ্রেশন বলতে বোঝায়, ধরেন যে আপনার একটা ডোমেইন এবং হোস্টিং এ আপনার একটা সাইট আছে, আপনি চাচ্ছেন এই সাইটটাকে অন্য একটা ডোমেইন হোস্টিং এ ট্রান্সফার করে নিতে। এই বিষয়টি হচ্ছে হলো সাইট মাইগ্রেশন। আমি একটু বড় করে দিই, ওকে। এখন সাইট মাইগ্রেশন আমরা দুইভাবে সাধারণত করতে পারি। একটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, আর একটা আপনি প্লাগইন ইউজ করে করতে পারেন, ওকে। তো আমরা ট্রাই করব দুটোই দেখার, যদি আমাদের সময়ের মধ্যে হয় তাহলে আমরা দুটোই দেখব। তো তার আগে আমরা কিছু বেসিক জিনিস জেনে নিই যে আসলে যখন আমরা সাইট মাইগ্রেশন করি, কোন একটা ওয়ার্ডপ্রেস সাইটকে যখন আপনি একটা ডোমেইন হোস্টিং থেকে আরেকটা ডোমেইন হোস্টিং এ ট্রান্সফার করবেন, তখন আসলে কি কি ঘটনা ঘটে, আসলে চেঞ্জ হয় কোথায় কোথায়, আমরা এই বিষয়গুলো একটু জেনে নিই আর কি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে যে জিনিসটা চেঞ্জ হয়, আমি একটু নোট ডাউন করলাম, আপনাদের দরকার হলে নোট ডাউন করে নিন। প্রথমে যে জিনিসটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আমাদের সাইটের ইউআরএল। বিকজ অফ আপনি নিজের একটা সাইট আপনি অন্য একটা সাইটে অন্য একটা ডোমেইন হোস্টিং এ যে ট্রান্সফার করতে যাচ্ছেন। ধরেন আপনার যে সাইটটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে swipe.com। আপনি ধরেন আমার কোনো একটা সাইট আছে omofire.com, আমি সেখানে এই সাইটটাকে ট্রান্সফার করে দিব। তাহলে প্রথম যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের সাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এরপরে ২ নম্বরে যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ডেটাবেস। বিকজ অফ swipe.com এর যে ডেটাবেস ছিল, আমার সার্ভারে যেহেতু আমি অন্য নামে কোনো একটা ডেটাবেস দিতে পারি, এটি তো স্বাভাবিক। সো ডেটাবেসটাও আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আফটার দ্যাট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে হলো আমাদের ফাইলগুলোর ইউআরএল। ধরুন যে swipe.com এ যদি আমি একটু ভিজিট করি, এই সাইটটাতে আমি আসলাম, একটু অপেক্ষা করুন, সাইটটা লোড হোক। এসএস মিডিয়া, আচ্ছা, ধরুন এই যে ওনার যে সাইটটা ছিল, ওনার সাইটের পাশে ওনার একটা ছবি আছে। আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এই যে দেখেন এখানে হচ্ছিল তার ইমেজ বা কোন একটা ফাইলের ইউআরএলটা দেখেন আপলোড হয়ে আছে কোথায়, swipe.com wp কন্টেন্ট, তার মধ্যে আপলোড, তার মধ্যে যে এই ফাইলটা আছে। আমি যখন এই সাইটটাকে যখন অন্য কোন একটা ইউআরএল ট্রান্সফার করে দিব, লাইক omofire.com বা সামথিং অন্য কোন একটা জায়গায়, তখন কিন্তু এই যে সাইটে যে ইউআরএলটা ছিল, ফাইলের ইউআরএল, এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, রাইট? সো এই যে তিনটা বিষয় দেখলেন, এই তিনটা জিনিস আসলে একটা সাইট থেকে যখন আরেকটা সাইটে আমরা মাইগ্রেট করি, তখন এই তিনটা জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আমাদের এই তিনটা জিনিসকে সাধারণত চেঞ্জ করে দিতে হয় আমাদের সাইটটাকে পারফেক্টলি লোড করার জন্য, ওকে। এখন আপনারা যদি লাইফটাকে ইজি করতে চান, ওয়ার্ডপ্রেস আপনাদের জন্য একটা ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে প্লাগইন।
আপনি যদি প্লাগইন ইউজ করে সাইটটাকে মাইগ্রেট করেন, আপনার টাইম খুবই কম লাগবে। আপনি চাইলে 15 থেকে 20 মিনিটের মধ্যে, 15 মিনিটে ধরা চলে, 15 মিনিটের মধ্যে আপনি চাইলে পুরো সাইটটা ট্রান্সফার করে দিতে পারবেন। এবং যে জিনিসগুলো আমরা চেঞ্জের কথা বলছিলাম এখানে, এই চেঞ্জগুলো তারা অটোমেটিক্যালি নিজে থেকে করে নেবে। আপনার সাইটে ইউআরএল ও চেঞ্জ করতে হবে না, কোনো ডেটাবেস নেমও চেঞ্জ করতে হবে না, ইভেন আপনার যে ফাইলের যে ইউআরএল গুলো ছিল সেগুলোকেও চেঞ্জ করতে হবে না। অটোমেটিক্যালি আমাদের একটা প্লাগইন যদি আমরা ব্যবহার করি তাহলে ওরা অটোমেটিক্যালি এই ইউআরএল গুলোকে সেট করে নেয়। তো আমি একটু অ্যাডমিন ড্যাশবোর্ডে আসলাম, এখানে অলরেডি শামিম করে রাখছে, উনি অনেক অ্যাডভান্স। তো আমি আরেকবার একটু দেখাই, আমরা প্লাগইনের মধ্যে যে আপনি ইনস্টল প্লাগইন করবেন, একটু ইন অ্যাডভান্স কারো সাইটটা পেলে ভালো হতো। এনিওয়ে, অ্যাড নিউতে ক্লিক করবেন, অলরেডি আছে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এইখানে এসে আপনি সার্চ করবেন অল ইন অন মাইগ্রেশন। আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে দেখেন এই যে ফার্স্টে যেটা আসলো, এই যে লোগোটা দেখেন এদের, দেখেন অলরেডি 2+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এই যে প্লাগইনটা আছে, আমরা সাধারণত এই প্লাগইনটা ইউজ করি একটা ওয়ার্ডপ্রেস সাইটটাকে মাইগ্রেট করার জন্য। ওকে, আপনারা একটু খেয়াল করে রাখেন, এই লোগোটা মনে রাখবেন আর অল ইন ওয়ান WPM মাইগ্রেশন লিখে সার্চ করবেন, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। সিম্পলি এখানে এসে এটাকে ইনস্টল করবেন। যদি আপনি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করেন তাহলে দেখবেন লেফট সাইডে এই অপশনটা অলরেডি চলে আসছে। দেখেন আপনাদের ড্যাশবোর্ডের এই পাশে অলরেডি অপশনটা চলে আসছে। এখানে নিচে তাকালে আপনারা তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে এক্সপোর্ট, একটা ইম্পোর্ট, আর একটা হচ্ছে ব্যাকআপ। ওকে, তো আমি নোট ডাউন গুলো করে নিই। আমি একটু নিচে আসলাম। আপনার যে নিজের যে সাইটটা থাকবে, নিজের সাইট লিখলাম এখানে, হোম সাইট যেটা, এই সাইটে এসে আপনি যে কাজটা করবেন, এই WP মাইগ্রেশনের মধ্যে এসে আপনি আপনার ফাইলগুলোকে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। কি করবেন? এক্সপোর্ট। আর যে সাইটে আপনি আপনার এই সাইটটাকে ট্রান্সফার করতে চাচ্ছেন, মানে ক্লায়েন্ট সাইট, ওইখানে গিয়ে আপনি কি কাজ করবেন? এটাকে ইম্পোর্ট করে নেবেন। আপনার যেটা প্রথম কাজ হবে, ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা সাইটেই আপনি অল ইন ওয়ান মাইগ্রেশন যে প্লাগইনটা আছে সেটাকে ইনস্টল করে নেবেন দুটো সাইটেই। ওকে, স্পেলিং মিস্টেক আছে, সমস্যা নেই। আপনার কাজ হচ্ছে প্রথমেই যে দুটো সাইটে আপনি সাইটটাকে ট্রান্সফার করতে চান, লাইক এখানে অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে। আমি যদি ক্লায়েন্টের সাইটে আমার এই পুরো সাইটটাকে ট্রান্সফার করতে চাই বা মাইগ্রেট করতে চাই, প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তারপর ডিরেক্ট এই অল ইন ওয়ান যে মাইগ্রেশন যে প্লাগইনটা ছিল এই প্লাগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করব। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইটের কাজ হবে। আর আমার নিজের সাইটে কি করতে হবে? শুধুমাত্র অল ইন ওয়ান যেটা আছে সেটাকে ইনস্টল করে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে এখানে এসে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে। ক্লিক যদি করেন নিচে অনেক টাইপের ফাংশন পাবেন, বা এখানে হচ্ছে টাইপ পাবেন যে কি টাইপের ফাইলগুলোকে আপনি এক্সপোর্ট করতে চান। সিম্পলি আপনি উপরে যে ফাইল আছে সেই ফাইলটাতে ক্লিক করবেন। যদি আপনি ফাইলে ক্লিক করেন তাহলে দেখেন এখানে প্রিপেয়ার হওয়া শুরু হয়েছে। আপনার এই পুরো সাইটটা একটা ফাইলে কনভার্ট হয়ে যাবে, তারপর একটা ডাউনলোডের লিংক চলে আসবে। একটু অপেক্ষা করুন, সাইটটা মেবি ছোট, জলদি চলে আসবে। আচ্ছা, 3% হচ্ছে, মেবি ইনার এর আন্ডারে অনেক বেশি কিছু আছে, এই জন্য হচ্ছে টাইম নিচ্ছে আর কি। আচ্ছা, 3% হচ্ছে, এখানে যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন এখানে স্টপ এক্সপোর্টের পরিবর্তে একটা গ্রিন কালারের ডাউনলোড বাটন চলে আসবে। আমরা সিম্পলি ওটাতে ক্লিক করলে একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার সাইটের যে পুরো সাইটের ব্যাকআপ হচ্ছে এই ফাইলটা, পুরো সাইট ব্যাকআপ, হোল সাইট ব্যাকআপ অ্যাকচুয়ালি। পুরো সাইটের এই ব্যাকআপটা হবে হচ্ছে এই ফাইল, যখন আপনি এখান থেকে এসে এটাকে ডাউনলোড করে নেবেন। বাস এতটুকুই আপনার কাজ শেষ আপনার নিজের সাইটে। তাহলে আমরা কি কি কাজ করলাম? ফার্স্টে এসে আমার নিজের যে সাইটটা ছিল সেখানে অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনটাকে ইনস্টল করলাম। ইনস্টল করে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে লেফট সাইডে আমরা একটা অপশন পেয়ে গেলাম। অপশনে গিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে আমরা ফাইল টাইপকে সিলেক্ট করে ফেলবো। ফাইল টাইপকে সিলেক্ট করার পর এখানে 100% যখন হবে তখন সেই ফাইলটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সিম্পল। ডাউনলোড করা শেষ, এর মানে হচ্ছিল আপনি আপনার সাইটের পুরো ব্যাকআপটা পেয়ে গেছেন উইথ ডেটাবেস। আপনার পুরো সাইট উইথ ডেটাবেস ব্যাকআপটা আপনি পেয়ে গেছেন। এরপরে যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইট। ক্লায়েন্ট সাইটে গিয়ে একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যখন আমাদের শেষ হয়ে যাবে ফ্রেশ, তখন আমরা সিম্পলি সেম প্লাগইনটাকেই আরেকবার ওখানে ইন্টিগ্রেট করব বা ইনস্টল করে অ্যাক্টিভ করব। যখন আমাদের ইনস্টল করে অ্যাক্টিভ করা শেষ তখন আমরা কি কাজ করব?
এটা 100% হোক, তখন আমরা এই ইম্পোর্ট অপশনটা দেখতে পারবো। আমরা সিম্পলি ইম্পোর্ট অপশনে ক্লিক করলে তারপরে আমরা সেই ফাইলটাকে সিলেক্ট করে দিব, বাস শেষ। তারপর ওকে করবেন, দেখবেন যে সরাসরি এই ফাইলটা ওখানে ইম্পোর্ট হওয়া শুরু করছে। যখন ওটা 100% হয়ে যাবে তখন আপনি আপনার সাইটকে যখন আপনি রিলোড দিবেন, দেখবেন যে পুরো সাইটটা আপনার ওখানে ক্লোন হয়ে গেছে। এইভাবে হচ্ছিল, এই যে দেখেন এবার শেষে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে অলরেডি, দেখছেন? এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এই যে পুরো যে ফাইলটা আছে এনার সাইটের, আমি একটু ক্লিক করে দেখাই। শোয়েব ভাই মাইন্ড করেন, আপনার সাইটটা কিন্তু ক্লোন হয়ে গেছে এখানে, হ্যাঁ? যখন আমি এখানে ক্লিক করলাম তাহলে কি হবে, পুরো সাইটের যে ডেটাগুলো ছিল, ইনার সাইটের ফ্রন্ট এন্ড, ইনার সাইটের ব্যাক এন্ড, ইভেন ডেটাবেস সবকিছু এখানে অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ওকে, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এটাকে। ডাউনলোড যখন শেষ হয়ে যাবে, আপনি এই যে নিচে যে ইম্পোর্ট আছে, ক্লায়েন্টের সাইটে গিয়ে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে যদি আপনি ক্লিক করেন, ইম্পোর্ট ফর্ম সিলেক্ট করবেন, উপরে ফাইল সিলেক্ট করলে এখানে অপশন চলে আসবে যে কোথা থেকে আমি ফাইলকে সিলেক্ট করব। এটা আমার ডাউনলোডের অপশন। এই যে এখানে যে ফাইলটা থাকবে সেখান থেকে আপনি সিম্পলি ওটাকে সিলেক্ট করে যদি ওপেন করেন তাহলে এখানে আপলোড হওয়া শুরু হবে। ওকে, এইটাই ছিল হচ্ছিল কিভাবে একটা ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন করতে পারেন উইথ WP অল ইন ওয়ান প্লাগইন। এটা বুঝতে পারছেন সবাই? একটু আমাকে জানান। মিট অপশনটা কি পাশে ছিল, সবাই বুঝতে পারছেন? কোনো কনফিউশন থাকলে বলেন, আমি তাহলে আরেকবার হয়তো রিপিট করব যদি আপনাদের কোনো কনফিউশন থাকে। হ্যাঁ, এই প্লাগইন দিয়ে লোকাল হোস্টেটা আপনি সার্ভারে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে লোকাল হোস্ট থেকে লাইভ হোস্টে দিতে পারেন, খুবই ইজি, কয়েক মিনিটের কাজ, সর্বোচ্চ 15 মিনিট লাগবে বা 20 মিনিট লাগবে। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি। বলে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখন যদি এমন হয় যে আপনার লিমিটেশন দেখা দিচ্ছে যে ঠিক আছে ওরা 128 এমবির উপরে আপনাকে আপলোড করতে দিবে না, এটা একটু দেখে নেন, এটা একটু শিখে রাখেন লিমিটেশন। আচ্ছা, ফার্স্ট টাইম তারা কি কাজ করবে, আপনাকে 128 মেগাবাইটের উপরে কোনো ফাইলকে তারা আপলোড করতে দিবে না, বিকজ অফ তাদের প্রো ভার্সন আছে। স্বভাবতই আপনাকে তারা ফ্রিতে এত বেশি সার্ভিস দিবে না। প্রোতে যদি যান তখন আপনাদেরকে তারা আনলিমিটেড একটা অ্যাক্সেস দিয়ে দিবে। ওকে, তাহলে অনেক হতে পারে যে সাধারণত এক একটা সাইট হয় কি 300, 350, 400 হতেই পারে। তো আমাদের এইখানে একটা ট্রিক আছে, যে ট্রিকটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনি চাইলেই 512 মেগাবাইট পর্যন্ত ফ্রি ফাইল ট্রান্সফার করতে পারবেন। এর থেকে বেশি করতে গেলে আপনাদেরকে প্রো ভার্সনে যেতে হবে। ওকে, তাহলে এখন আমরা একটু শিখি যে কিভাবে আমরা 128 মেগাবাইটের জায়গায় কিভাবে 512 মেগাবাইটকে কনভার্ট করতে পারি। এখন যেমন আমরা এখানে WP অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনটা দিলাম, এই প্লাগইনের একটা এক্সটেনশন আছে। আমরা যদি এদের নিজস্ব একটা সাইটে যাই, অল ইন ওয়ান মাইগ্রেশন wordpress.org আছে, আমি এখানে ক্লিক করলাম। আমি এদের একটু সাইটে যাই, আমি দেখাচ্ছি। এদের সাইটে গেলে আপনি হচ্ছিল এখানে একটা এক্সটেনশন পাবেন, যে এক্সটেনশনটা যদি আপনি প্লাগইনের মতো করে অ্যাড করেন, লাইক আপনি যেভাবে প্লাগইনটা ইন্টিগ্রেট করেন, ওই ইন্টিগ্রেট করার সাথে সাথে দেখবেন যে আপনার ওখানে 512 মেগাবাইট হয়ে গেছে। এক্সটেনশনটা এদের এখানে নাই, এদের হলো ইয়েতে আছে, এদের সাইটটা আপনি কখন পাবেন আমি দেখাই, লিংকটা কিছু ভুলে। লিংকটা হচ্ছিল আপনি যখন এখানে এক্সপোর্ট করতে যাবেন, যদি এই ফাইলটা যদি 128 এমবির উপরে হয়ে যায় তখন বলবে যে না তুমি এটাকে আপলোড করো, নিচে লিংক, ওই লিংকে ক্লিক করলেই দেখবেন যে ওদের সাইটে নিয়ে গেছে। ওইখানে একটা এক্সটেনশন আছে যেটাকে আপনি ডাউনলোড করবেন। আফটার দ্যাট আপনি প্লাগইনের মধ্যে গিয়ে ইনস্টল প্লাগইন, এই যে উপরে দেখেন অ্যাড নিউ, ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড প্লাগইনে ক্লিক করবেন, করে এইখানে হচ্ছে ওই এক্সটেনশন ফাইলটা চুজ করে দিবেন। চুজ করে দিয়ে যদি আপনি এখানে ওকে দেন তাহলে দেখবেন যে এখানে অলরেডি সেটা অ্যাক্টিভ হয়ে গেছে আর আপনার ওখানে 512 মেগাবাইট হয়ে গেছে। একটু দাঁড়ান দেখি আমার এখানে ডাউনলোড করা আছে কিনা, তাহলে আমি আপনাদেরকে एग्जांपलটা দেখাতে পারবো। অল ইন ওয়ান না, পার্টিকেল জেএস প্যারাডক্স, extensions for Elementor, এটা না টাইমলাইন প্লাগইন। আচ্ছা, এক্সটেনশন মেবি আমার এখানে ডাউনলোড করা নাই, ডাউনলোড করা থাকলে হয়তো পাওয়া যেত, আমার এখানে ডাউনলোড করা নেই।
তো এটা টেনশন করতে হবে না। আপনারা যখন এখানে ইম্পোর্টে ক্লিক করবেন তখন ওরা এখানে একটা লিংক দিয়ে দিবে, মানে যখন 128 এমবির উপরে হয়ে যাবে তখন ওরা ডাউনলোড লিংকটা এখানে দিয়ে দেয়, যেটাতে ক্লিক করলে ওদের অফিসিয়াল সাইটে নিয়ে যায়। ওইখানে দেখবেন যে 512 এর জন্য একটা এক্সটেনশন আছে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট খালি আপনার কাজটা হচ্ছিল প্লাগইনের মধ্যে গিয়ে ওটাকে আপলোড করে দেওয়া। যখন আপনি ওটাকে আপলোড করে অ্যাক্টিভ করবেন তখন এখানে এই যে 512 হয়ে যাবে। এই যে দাঁড়ান, পাওয়া গেছে না, দেখি এখানে ক্লিক করি, একটু দাঁড়ান দেখি তো এখানে অপশনটা আসে। আচ্ছা, এটা হলো আনলিমিটেড জন্য আছে, আপনি ওইখানে ক্লিক করলে তাহলে আবার আসবে। এটা সরাসরি আনলিমিটেড এর অপশনটা দিয়ে রাখছে এটা। যখন আপনি এখানে আপলোড করার জন্য ট্রাই করবেন তখন দেখবেন যে এখানে লিংকটা তারা দিয়ে দিবে 128 এর উপরে। তখন ওইখানে গিয়ে এক্সটেনশনটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আফটার দ্যাট আপনাকে প্লাগইনে গিয়ে আপলোড করতে হবে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? আমি আরেকবার একটু লিখে দিই, দাঁড়ান আমি এখানে একটু লিখি তাহলে হয়তো আপনাদের একটু মনে থাকবে। যখন আপনারা 512 করতে যাবেন তখন হচ্ছিল আপনারা যখন ফাইল ইম্পোর্ট করতে যাবেন তখন ওরা আপনাকে একটা ইউআরএল বা লিংক দিয়ে দিবে। ওরাই ওদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেটা একটা লিংক দিয়ে দিবে। ওইখানে গিয়ে প্রথম কাজ হচ্ছিল আপনার সেই এক্সটেনশনটা একদম চোখের সামনে থাকবে, ডাউনলোড করে নেওয়া। যখন আপনি এক্সটেনশনটা ডাউনলোড করবেন আফটার দ্যাট আপনি প্লাগইনের মধ্যে যাবেন, যাওয়ার পর অ্যাড নিউতে ক্লিক করে আপলোড প্লাগইনে গিয়ে ওই যে জিপ ফাইলটা যে ছিল সেই জিপ ফাইলটাকে আপনি এখানে আপলোড করে দিবেন। তাহলে দেখবেন যে এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে অল ইন ওয়ান প্লাগইনের সাথে, আর আপনার এখানে 512 হয়ে গেছে। যেটা এখানে 128 দেখাচ্ছে সেটা এখানে সিম্পলি 512 হয়ে যাবে। অল ইন ওয়ান মাইগ্রেশন এক্সটেনশন, এই যে এখানে মনে দিয়ে আছে, আমি দেখা দিই, দেখি একটা সাইটে ঢুকলেই হবে। বিভিন্ন সাইটে এই মাইগ্রেশনের এক্সটেনশনটা পাওয়া যায়, এটা ফ্রি। হ্যাঁ, ফ্রি, তো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন। এই যে এখানে বলে দিচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। আচ্ছা, এইভাবে না, এভাবে হবে না, এইভাবে মাঝে মাঝে হয় না আর কি। হ্যাঁ, এটা ফলো করেন না, এটা আমি এর আগে একবার টেস্ট করে দেখছি, এটা হয় না। এই জিনিসটা আগে হতো, ওরা চেঞ্জ করে দিছে। যখন মানুষের জন্য এইভাবে ব্যবহার করতো তখন এই জিনিসগুলোকে তারা চেঞ্জ করে দিছে। আপনাকে এক্সটেনশন প্লাগইনটা নামাতে হবে। কি কেউ কিছু বললেন? হ্যাঁ শামীম ভাই। হ্যাঁ, সমস্যা হয় অনেক সময়, ওই লোয়ার ভার্সন গুলো অনেক সময় যে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন গুলো আছে এগুলোর সাথে ম্যাচ করে না, ঝামেলা হয়। কাজ করবে, সমস্যা নাই, তাহলে তো ভালো, করতে পারেন কাজ করলে, বাট ঝামেলা দেখা দেয় আর কি, লোয়ার ভার্সন অনেক সময় ম্যাচ করতে চায় না। আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পারেন, বাট লেটেস্ট ভার্সন হচ্ছিল 512 পর্যন্ত আপনাকে দিবে, এর উপরে দিবে না তারা। তার উপরে গেলে হচ্ছিল আপনাদেরকে পে করতে হবে। আর 512 যথেষ্ট, যথেষ্ট বেশি ধরা চলে। অত বড় সাইট সাধারণত আপনারা কখনো ইয়ে করেন, ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয়। আচ্ছা, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে কিভাবে করবেন? জি, এটা তো অনেক আগের। আচ্ছা, জি, সবাই বলেন একটু কাইন্ডলি, যদি কারো কোনো সমস্যা থাকে আমি না হয় এটাকে আরেকবার বলতে পারি। আপনারা ট্রাই করে দেখেন, ট্রাই করলে লিংকটা পেয়ে যাবেন। কোন ইস্যু দেখা দিবেন, ইস্যু দেখা দিলে আমাকে একটু নক দিন, আমি আপনাদেরকে বলে দিব। প্রয়োজনে আমি ওই এক্সটেনশনটা আপনাদেরকে ডাউনলোড করে দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছিল আমরা এটা দেখলাম যে কিভাবে আমরা চাইলে প্লাগইন দিয়ে একটা সাইটকে মাইগ্রেট করতে পারি। এতটুকু সবাই বুঝতে পারছেন? হয়তো আমি দেখাতে পারলাম না বিকজ অফ আমার দুটো সাইট লাগতো, তাহলে মানে দুটো এক্সেস দরকার দুই জায়গায় দেখাতে। আপনারা চাইলে ট্রাই করেন, যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন আমাকে একটু কাইন্ডলি নক দিন, আমি আপনাদেরকে হেল্প করব, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু নক দিয়ে রাখেন, আমি আপনাদের গ্রুপে এক্সটেনশনটা ডাউনলোড করে দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে হলো আমরা প্লাগইন দিয়ে কিভাবে একটা সাইটকে আমরা মাইগ্রেট করতে পারি, মোটামুটি আমরা সেই বিষয়টা জেনে ফেললাম। এটা হচ্ছে সবচেয়ে ইজি। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন যদি কোনো ফাইল 512 উপরে না হয় তাহলে আপনারা এইভাবে প্লাগইন দিয়েই কোন একটা সাইটকে মাইগ্রেট করবেন। তাহলে কি সুবিধা হবে? এই যে ইউআরএল চেঞ্জের যে বিষয়গুলো আছে, ম্যানুয়ালি করতে গেলে কিন্তু এই সবকিছু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে এখন বলবো, প্রসেসটা বলবো কিভাবে ম্যানুয়ালি করতে হয়। বাট আপনি যদি প্লাগইন দিয়ে যদি এই জিনিসটা করতে যান তাহলে আপনাদেরকে এত পেইন নিতে হবে না। আপনারা সিম্পলি
একদম ডিরেক্ট শুধুমাত্র ইম্পোর্ট করবেন আর এক্সপোর্ট, মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট, এটাই হচ্ছিল মেইন জিনিস, আর কোনো কিছু না। সবাই বুঝতে পারছেন এখানে? আচ্ছা, তাহলে হচ্ছিল আমি এখন যাই, একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পর এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ম্যানুয়ালি করা যায়। একটু শিখে রাখেন, অনেক সময় হয়তো আপনাদের দরকার হতে পারে, শিখে রাখা ভালো। বাট আমার সাজেশন কিন্তু ছিল ভাইয়া যে কিভাবে আপনারা চাইলে শুধুমাত্র ইয়েতে দিয়ে করতে পারেন, মানে অল ইন ওয়ান প্লাগইন দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে আমার সাজেশন। ওকে, আপনারা ওটাই করবেন, ম্যানুয়ালি করবেন যখন আপনার ফাইলটা খুব বেশি বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন আমরা কিভাবে ম্যানুয়ালি করতে পারি। আচ্ছা, ম্যানুয়ালি করার জন্য আমি স্টেপ বাই স্টেপ লিখতেছি, আমি ট্রাই করবো এই ফাইলটাকে সেভ করে আপনাদেরকে দিয়ে দেওয়ার। ওকে, একটু মনে করে দিয়ে লাস্ট আমি যেন কেটে না দিই। আচ্ছা দেখেন, প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছিল আপনার যে পুরো যে সাইটটা আছে ফুল সাইট, সেই সাইটটাকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবো, আমি একটু সি প্যানেলে যাই। এই যে এখন শামিম ভাইয়ের সি প্যানেলটা আমার একটু দরকার হবে। আমি যদি ওনার সাইটে আসি shoaib.com, ক্লিক করলাম। এই কেউ ওনার ইয়ে দেখে না যেন আর কি, হ্যাঁ, ইউজার নেম আর পাসওয়ার্ড জন্য কেউ দেখেন না, একটু দাঁড়ান। আচ্ছা, চলে আসছে, আমরা এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে ভাইয়ার পাসওয়ার্ডটা নিলাম, নেওয়ার পর এখানে আসলাম, আসার পর আমি যদি সিম্পলি এখানে দিই, এই রে, সবকিছু ছোট হাতে না বড় হাতে নিচে পাসওয়ার্ড? ফার্স্টেরটা বড় হাতে, তাহলে তো ঠিক আছে, ফার্স্টেরটা বড় হাতে, সব ছোট হাতের। এক্সেস হচ্ছে না কেন তাহলে? আচ্ছা ঠিক আছে, এক্সেস না হলো, আমি আমার লোকাল হোস্টের ফাইল দিয়ে দেখাই, দাঁড়ান আপনারা লাইনে থাকেন। আমি একটু স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি সি ড্রাইভে গেলাম, জ্যাম্পে গেলাম, htdoc কোন একটা সাইট যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এডুটেক, এটা ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এটা হচ্ছিল মোটামুটি হচ্ছিল একটা ওয়ার্ডপ্রেস সাইটের ফাইল। আমি যদি এটাকে একটু জুম করি, ফাইলগুলো একটু ভিউটাকে একটু বাড়াই, এটা একটু বেশি বড় হয় মোটামুটি, এটা যদি দেই, আচ্ছা এখানে গেলেই মোটামুটি দেখা যাচ্ছে এটা হচ্ছিল পুরো একটা ওয়ার্ডপ্রেস সাইটের পুরো ফাইল আর কি। হ্যাঁ, তো আমরা কি জানি আমাদের থিমটা কার মধ্যে থাকে, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে যদি আমরা যাই তখন আমরা দেখবো যে হ্যাঁ এখানে আমাদের থিম থাকে, আমাদের প্লাগইন থাকে, এবং আমাদের যেসব ফটো বা ফাইলগুলো আছে সেগুলো কোথায় থাকে, এর মধ্যে এসে থাকে। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, ধরেন আপনারা আপনার সাইট থেকে কোন একটা সাইটকে মাইগ্রেট করতে যাচ্ছেন, তো প্রথম যে কাজটা হবে, আমি একটু আবার সুন্দর করে সাজিয়ে লিখি, ওন সাইট বা আপনার নিজের সাইট, আপনি কি কাজ করেন, প্রথমে কাজটা হবে হচ্ছিল এই যে ডাব্লিউপি কন্টেন্টটা ছিল, এই পুরো ডাব্লিউপি কন্টেন্টটাকে এখান থেকে ডাউনলোড করে নেন। অবশ্যই আপনি জিপ ভার্সনটা রাখবেন, কারণ সার্ভারে তো আপনার জিপ সার আপলোড করতে পারবেন না। সো আপনি এখান থেকে জিপ আকারে, আপনার যেহেতু লাইভ সার্ভার থেকে করবেন সেহেতু আপনি এই পুরো ফাইলটাকে জিপ আকারে ডাউনলোড করে নেবেন আপনার যে সার্ভার থাকবে সেখান থেকে। আপনার যদি লোকাল হোস্ট হয় তাহলে তো অলরেডি এখানে আসি, আপনি এটাকে জাস্ট খালি এটাকে কম্প্রেস করে জিপ করে ফেলবেন। এটা হচ্ছিল প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটা হবে, আমি একটু জ্যাম্পের মধ্যে যাই, জ্যাম্পে গিয়ে দেখাই, জ্যাম্পে একটু অন করি, তার এক মিনিট। আচ্ছা, জ্যাম্পটা ওপেন হয়েছে। আমি লাইভ লাইভ সার্ভারটা বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, দুটো সেম জিনিসই, ইন্টারফেস সেম, জ্যাম্পের ইন্টারফেসও যেমন দেখা যায়, লাইভ সার্ভার ইন্টারফেসও একই রকম দেখা যায়, দুটোই সেম। আমি আপনাদেরকে ক্লায়েন্টের সাইড দিয়ে দেখাই, যদি এটা আমার না, এখানে আসলে এখানে দেখা যাবে, দাঁড়ান এখানে আসলে, ও কই গেল, পিএইচপি মাই অ্যাডমিন। আচ্ছা আমি একটু এখানে পিএইচপি মাই অ্যাডমিন লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে অপশনটা চলে আসবে, আপনি ক্লিক করবেন, তাহলে এখানে একটা ইন্টারফেস পাবেন যেখানে হচ্ছে আপনার ডেটাবেস গুলো সাধারণত থাকে। তো আমি যদি লোকাল হোস্টে দেখি, তাহলে লোকাল হোস্টে যদি আসি, দেখেন দুটোর চেহারা সেম, লোকাল হোস্টের চেহারাও যেমন, লাইভ হোস্টের চেহারাও তেমন, দুটোর ডেটাবেসের জায়গাটা সেম, একই রকম দেখা যায়। একটু রিলোড নিচ্ছে, দুটোই আসবে, একটু কাইন্ডলি ওয়েট করি আমরা। আচ্ছা চলে আসছে। এই যে লেফট সাইডে যে অপশনগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমার সবগুলো ডেটাবেস, মানে আমার সবগুলো প্রজেক্টের জন্য আমরা যেসব প্রজেক্টগুলো করি প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা একটা করে ডেটাবেস অলরেডি এই পাশে ক্রিয়েট করা আছে। ওকে, তো আমি আপাতত যে ফাইলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে, যে প্রজেক্টটাকে অন করে দেখাচ্ছিলাম, প্রজেক্টের নাম ছিল হচ্ছে এডুটেক। ওকে, তো আমরা কি কাজ করব, আমরা যদি এখানে ডেটাবেসে আসি, লেফট সাইডে দেখেন এডুটেক নামে একটা ডেটাবেস ক্রিয়েট করা আছে, এই যে
আমি যদি এই ডেটাবেজ এখানে ক্লিক করি তাহলে আমাদের এই ডেটাবেজের প্রত্যেকটা টেবিলের ইনফরমেশন আমরা দেখতে পাই। এখন চলে আসবে, লোডিং হচ্ছে। এইটা হচ্ছে আমাদের সেই ওয়ার্ডপ্রেস টেবিলের পুরো ইনফরমেশন এখানে আছে। তো আমরা কি কাজ করব, উপরে যদি যাই এখানে দেখেন দুটো অপশন, একটা হচ্ছে এক্সপোর্ট, একটা হচ্ছে ইম্পোর্ট। আমরা সিম্পলি এখানে এসে এক্সপোর্টে ক্লিক করব। যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি তাহলে দেখবেন এখানে অপশন চলে আসছে গো নিচে। আপনি যদি এখানে গোতে ক্লিক করেন তাহলে কি হবে, এই যে পুরো ডেটাবেসটা আছে পুরো ডেটাবেসের ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে .sql আকারে। বুঝতে পারছেন? এটা যেমন এখানে লোকাল হোস্টে ছিল, আপনি যদি লাইভ হোস্টে যান এডিট হচ্ছে, এই যে দেখেন এখানে ডেটাবেস গুলো আছে। আমি সিম্পলি ধরেন লেটস আমি এটাতে ক্লিক করলাম একটা ডেটাবেসে, ক্লিক করার পর দেখেন এখানে ডেটাবেসের ফাইলগুলো চলে আসছে। এই সিম্পলি উপরে দেখেন এক্সপোর্ট অপশন, এই যে অলরেডি নিচে ডাউনলোড হয়ে গেছে আমার। আমাদের ডাউনলোড বার যদি আপনারা দেখতে পারেন তাহলে দেখবেন যে এখানে অলরেডি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। লাইভ হোস্টেও সেম, লোকাল হোস্টেও সেম, একই রকম দেখায়। সো আমি এখান থেকে তাহলে এখন কি কাজ করলাম, আমাদের ডেটাবেস যেটা ছিল সেই ডেটাবেসটাকেও আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিলাম। এর মানে হচ্ছে এক্সপোর্ট করে নিলাম। ওকে, তো মোটামুটি আমার যে নিজের যে ফাইল সার্ভারটা ছিল সেই সার্ভারে কাজ শেষ। এর বেশি আমরা আর কোনো কাজ করব না। এখন আমরা চলে যাব ক্লায়েন্টের সার্ভারে, যে সার্ভারে আপনি আপনার এই সাইটটাকে মাইগ্রেট করতে যাচ্ছেন। ওকে, সেখানে যে কি কাজ করতে হবে, প্রথমেই একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস আপনাদেরকে ইনস্টল করতে হবে। অ্যাজ ইউজুয়াল যে কাজটা আপনারা করেন, যখন আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ হবে তখন আপনারা কি কাজ করবেন, এই যে এরকম একটা ফাইল চোখের সামনে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনারা যেটা সাধারণত দেখতে পান, এরকম পুরো ফাইলগুলো আপনারা সাধারণত দেখতে পান। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এর সাথে সুবিধা হবে, যখন আপনারা এইখান থেকে wp কন্টেন্টটাকে কপি করতেছিলেন আপনার সাইট থেকে, নিচে এসে দেখবেন আরেকটা ফাইল আছে wp-config.php। আপনারা এই ফাইলটাকে কপি করে নিন, এটা করলে একটু সুবিধা হয়। আমি এখানে লিখে দিচ্ছি wp-config.php। এখন বলতে পারেন ভাইয়া এই ফাইলের মধ্যে কি থাকে, এটা কেন আমরা ডাউনলোড করব বা আমরা কেন এখান থেকে কপি করব। আমরা যদি এই ফাইলের মধ্যে কন্টেন্টগুলোকে দেখতে চাই, আমি একটু কোডগুলোকে ওপেন করি, আমি বলে দিচ্ছি যে এই ফাইলের মধ্যে আসলে কি কি ইনফরমেশন গুলো থাকে সাধারণত। একটু দাঁড়ান। আচ্ছা, আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর যদি আমি educat, আচ্ছা এর মধ্যে আছে edutech নাই, এখানে কোনো এজেন্সি, আচ্ছা এজেন্সি বক্স, এই যে wp config। এই ফাইলের মধ্যে যে জিনিসগুলো থাকে দেখেন, এই যে ইম্পর্টেন্ট ফাইল, এই জিনিসগুলো দরকার। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে আপনার ওয়ার্ডপ্রেসের ডেটাবেসটা কি, ওয়ার্ডপ্রেসের সাইটের নামটা কি, প্রত্যেকটা জিনিস, ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, সবকিছু কই থাকে, এই wp config পেজের মধ্যে এসে থাকে। আপনারা যদি wp-config.php তে ওপেন করেন তাহলে ফার্স্টে দেখবেন এই যে এখানে দেখেন ডিবি নেম মানে কি, ডেটাবেস নেম, যে এই সাইটের ডেটাবেসের নামটা কি ছিল, এজেন্সি। মানে আমি যে সাইটটা ওপেন করছি সেই সাইটের ডেটাবেসের নামটা ছিল এজেন্সি। এখন দেখেন ইউজার নেম কি, রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। কারণ কি, কারণ হচ্ছে আমি এগুলো লোকাল হোস্টে করছি। আপনারা যখন এটাকে লাইভ হোস্টে করবেন, এই ডেটাবেসের একটা ইউজার নেম থাকবে, এই ডেটাবেসের একটা কি থাকবে, পাসওয়ার্ড থাকবে। আফটার দ্যাট হোস্ট ম্যাক্সিমাম লাইভ এবং লোকাল হোস্টে থাকে। যদি কখনো দেখেন যে না আপনাদের হোস্টের নামটা চেঞ্জ, তখন আপনাদেরকে এই নামটাও চেঞ্জ করতে হবে। এর নিচে আসেন, নিচে আসার পর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এই যে প্রিফিক্স, টেবিল প্রিফিক্স। এখন বলতে ভাই টেবিল প্রিফিক্স বলতে কি বোঝায়, এই যে wp। আমরা যদি আমাদের ডেটাবেজের ইয়েতে যাই, সি প্যানেলের মধ্যে যদি একটু যাই, কাইন্ডলি যদি একটু ওপেন করি, এখানে যদি আসি, আসার পর দেখেন প্রত্যেকটা ফাইলের নামের আগে wp অ্যাড হয়ে আছে। দেখেন টেবিলের নামের আগে, আমি এটাকে স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এটাকে স্ট্রাকচার ওয়াইজ সাজালাম, দেখেন প্রত্যেকটা নামের আগে wp লেখা, wp সবগুলো টেবিলের আগে। এই যে টেবিলের আগে তারা এক্সট্রা একটা নামকে অ্যাড করে দেয় ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য। এটাকেই বলা হয় হচ্ছে টেবিল প্রিফিক্স। বুঝতে পারছেন? আমরা আমাদের কোডে যাই, কোডে যাওয়ার পর এখানে দেখবো যে এইটাই হচ্ছে সেই টেবিল প্রিফিক্স। এর মানে এই ডেটাবেজে যেসব ডেটা টেবিলগুলো আছে তার নামে পূর্বে কি লেখা আছে, wp দিয়ে আছে। এগুলো হচ্ছে সিকিউরিটির জন্য দেয়। আপনি চাইলে টেবিল প্রিফিক্স চেঞ্জও করে দিতে পারেন। যখন আপনি ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন দেখবেন যে নিচে টেবিল প্রিফিক্স দেওয়ার অপশন থাকে, সেখানে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। এখন দেখেন এই ফাইলটা আসলে কেন দরকার। এটা তো আমাদের লোকাল হোস্টে ছিল, এই জন্য এই ইনফরমেশনগুলো আছে। যখন আমরা এই সাইটটাকে একটা লাইভ হোস্টে নিয়ে যাব বা অন্য কোনো ক্লায়েন্টের সার্ভারে যাব, তখন তো সেই সার্ভারে যে ডেটাবেসটা ক্রিয়েট করব, ডেটাবেসের নাম তো আমাদের এজেন্সি নাও হতে পারে, অন্য কোনো নামেও তো আমরা ডেটাবেসটা ক্রিয়েট করে দিতে পারি। যখন আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন সফটওয়্যার ক্লোজ দিয়ে, একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যায়, তখন সে নিজে থেকে ডেটাবেসটা ক্রিয়েট করে নেয়, তাই না? সো ওইখানে তো ডেটাবেস নামটা আবার চেঞ্জ থাকবে, কিংবা ওখানে ইউজার নেম পাসওয়ার্ডও তো চেঞ্জ ডেটাবেসে। সো এই ফাইলটাও আমাদের এখান থেকে নিতে হবে। এই জন্য আমরা কি কাজ করলাম, আমরা এই জন্য টোটাল জায়গা থেকে আমাদের 3টা ফাইল নিয়ে নিলাম।
ফার্স্ট হচ্ছিল আমাদের wp কন্টেন্ট যে পুরো ফাইলটা ছিল সেটাকে জিপ করলাম, এরপর আমরা আমাদের ডেটাবেসটাকে নিয়ে নিলাম, এরপর আমরা কি কাজ করব wp config.php নামে যে পেজটা ছিল বা যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমরা কপি করে নিলাম। এরপর ক্লায়েন্টের সার্ভারে যাব, wp একদম ফ্রেশ একটা ইনস্টল করে ফেলছি, ইনস্টল করার সাথে সাথে অবশ্যই তার ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে ডেটাবেস। এখন দেখি আমরা যদি কোনো একটা ডেটাবেসে যাই, আমি লাইভ সার্ভার দিয়ে एग्जांपलটা দেখাই। ধরেন এটা একটা ডেটাবেস, এখানে আসলাম, ডেটাবেসে আসার পর আমি আপনার একটা কাজ করি, এটা ছিল সি প্যানেল, এটাতে তো অ্যাক্সেস হচ্ছে, এটাও সি প্যানেল, আচ্ছা এখানে যাই, যাওয়ার পর যদি আমি এখানে আসি, আসার পর যদি আমি লিখি php myadmin না mysql আচ্ছা mysql ডেটাবেস, হ্যাঁ আমি যদি এটাতে ক্লিক করি সিম্পলি mysql ডেটাবেসে, আপনাদের সবারই সি প্যানেলে থাকবে। আচ্ছা এখানে আমি ক্লিক করলাম, এখানে এসে দেখেন প্রত্যেকটা ডেটাবেসের ইনফরমেশন দেয়া আছে, আপনার সাইটে কতগুলো ডেটাবেস আছে, আপনি এখানে আসলে এই যে একটা ডেটাবেস, এই যে তিনটা ডেটাবেস দেখতেছেন, এই পাশে যেটা সেটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম, আর এইখানে দেখেন ইউজার নেমটা দেয়া আছে, ডেটাবেসের ইউজার নেম দেখছেন। আপনারা চাইলে এখানে এসে সকল ইনফরমেশন গুলোকে চেক করতে পারেন। ধরেন এই যে এখানে আসবেন, ইউজার নেমটা দেয়া আছে digit 1, নিচে হচ্ছে তার পাসওয়ার্ড দেয়া আছে। ওকে, হ্যাঁ অবশ্যই পারেন ভাই। আচ্ছা ওই যে আপনি ভিডিও কি প্লে করছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমার থেকে শুরু করছিলেন? হ্যাঁ একদম ফার্স্ট থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওইটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আনলিস্টেড করে লিংকটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই আপনার এই যে শামিল সাহেবকে দিয়ে নিয়ে আমি মোসাদ, আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে নিয়ে সবাই, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমি তাহলে একটু লিংক দিচ্ছি। হ্যাঁ শিওর। আপনি তাহলে কমপ্লিট করুন, হ্যাঁ শেষ করে দিয়ে আমাকে মেসেজে মেসেজ দিয়ে দেবেন। আচ্ছা 11টার পরে, একটু 11টা পর্যন্ত হয়ে যাবে, যেহেতু এরপর আবার অপটিমাইজেশন দেখাবো, একটু টাইম লাগবে। আচ্ছা সমস্যা নেই, আপনি তাহলে জানাই ভাই, আপনি যতটুকু সময় লাগে নিয়ে আপনি শেষ করে দিয়ে আমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন দেখেন আপনারা যখন আপনাদের সি প্যানেলে যাবেন, আপনি যদি MySQL লিখে সার্চ করেন তাহলে ওর মধ্যে এসে দেখবেন যে এইখানে এসে আপনাদের সকল ডেটাবেসের ইনফরমেশন গুলো থাকে। ওকে, আপনারা যদি একটু নিচে আসেন, দেখেন ডেটাবেসের একটা নাম থাকবে আর নিচে কি একটা পাসওয়ার্ড থাকবে। এই যে নেম আর পাসওয়ার্ড, সেই নেম আর পাসওয়ার্ডটা আমাদের কোথায় বসাতে হয়? সাধারণত এই যে এখানে নেমটা বসাতে হয় আর এখানে ডেটাবেসের পাসওয়ার্ডটা বসাতে হয়। এই জন্য আমাদের wp config ফাইলটাও দরকার। তো আমরা এখন যাব, যার পর আমরা থার্ড স্টেপে যাব, যেহেতু আমাদের ডেটাবেসটা ওখানে অলরেডি ক্রিয়েট হয়ে আছে। থার্ড স্টেপে যে আমরা কি কাজ করব, ক্লায়েন্টের যে এখানে যে wp কন্টেন্ট নামে যে ফোল্ডারটা ছিল, মানে অটোমেটিক্যালি তো ক্রিয়েট হয়ে যাবে আপনি যখন wp ইনস্টল করবেন, স্বাভাবিক, সেই ফোল্ডারটাকে আমরা ওখান থেকে ডিলিট করে দিব। ক্লায়েন্টের যে wp কন্টেন্ট ফোল্ডার ছিল ডিলিট করে দিয়ে ওখানে আমাদের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাকে আপলোড করে দিব, আপলোড আওয়ার ওন ফোল্ডার। এই যে আমরা উপরে যে wp কন্টেন্টটাকে আমরা এখানে জিপ করে নিছি, সেই জিপ ফাইলটাকে এসে আমরা এখানে আপলোড করে দিব, নিজেদের যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে। এতটুকু সবাই বুঝতে পারছেন? কাইন্ডলি একটু যদি বলেন, আমি একটু এখানে আসি, আসার পর চ্যাট বক্স, বুঝতে পারছেন সবাই এখানে? জি আচ্ছা, বাকি সবাই? আমি স্টেপগুলো বলে দেবো, যদি দেখাতে পারলে ভালো হতো ভাইয়া, কিন্তু আসলে দুটো সার্ভার নাই তো। বাট আপনারা যে কোনো সমস্যা আমাকে নক দিতে পারেন, আমি এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিব, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে, আপনারা দেখে দেখে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া দুজন বলছেন, ধরে নিলাম সবাই। ওকে, নীরবতা সম্মতির লক্ষণ। এরপর আমি যাই, এরপর যাওয়ার পর আমাদের একটা কাজ শেষ, আমরা অলরেডি wp কন্টেন্ট ফাইলটাকে ক্লায়েন্টের সার্ভারে ইউজ করে ফেলছি। এখন আমরা কি কাজ করব, সেম ক্লায়েন্টের সার্ভার থেকে ওখানে তো আমরা wp config নামে একটা ফাইল পাবো, config। ওকে, আপনি চাইলে এইখানে কি আপনারা এই ফাইলটা কেটে নিজেদের ফাইলও দিতে পারেন, তারপর এডিট করতে পারেন, অথবা wp config এর মধ্যেই আপনাদেরকে এডিট করতে হবে। কি কি এডিট করতে হবে? এইখান থেকে ফার্স্ট এডিট করতে হবে আপনাদের ডেটাবেসের নেম। নেমটা কোথায় পাবো ভাইয়া? নেমটা পাবেন হচ্ছে হলো এই যে, আপনি যদি এখানে আসেন, কোথায় গেলাম, MySQL, এই যে MySQL এর মধ্যে যদি আসেন, তাহলে আপনি আপনার সাইটের যে ডেটাবেসের যে নামটা আছে দেখবেন, আপনি এখানে তিনটা সাইট আছে, এর জন্য তিনটা ডেটাবেস, আপনি আপনার সাইটের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের নেম যেটা, সেটাকে কপি করে ওখানে বসা দিবেন। অলরেডি এটা কপি হয়ে বসে থাকবে ডেটাবেসের নামটা, কারণ আপনার ক্লায়েন্টের সার্ভারে যখন কোনো ইস্যু ইনস্টল করেন ডেটাবেসের নামটা অটোমেটিক্যালি এখানে থেকে যাবে, কোনো ইস্যু নেই। ওকে, এরপর আপনারা চেক করবেন যেখানে আপনার যে ডেটাবেসের যে ইউজার নেম সেটাকে এখানে বসায় দিবেন, যে পাসওয়ার্ড সেটাকে এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর ওখানে খেয়াল করবেন যে ওইখানে টেবিলের প্রিফিক্সটা কি আছে।
টেবিলের যে প্রিফিক্স থাকবে আপনাকে এখানে সেম প্রিফিক্সটাই দিতে হবে। সো এইভাবে আপনি কি কাজ করতে পারেন, আপনার এইখানে যে ক্লায়েন্টের সার্ভার যে wp config যে ফাইলটা ছিল সেটাকে আপনি এডিট করে নিতে পারেন। আফটার দ্যাট দেখেন আপনি কি কাজ করবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন আর কি এই পার্টটা আর কি। হ্যাঁ, এই পার্টটা একটু ক্রিটিক্যাল, তো এইভাবে অনেক সময় ঝামেলা হয়, সো একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আমরা wp ইনস্টল করলাম, ইনস্টল করে একটা ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তারপর যে আমরা কন্টেন্ট ফাইল ওটাকে ফেলে দিয়ে নিজেদের কন্টেন্ট ফাইলটাকে এখানে দিয়ে দিলাম। আর wp config এর মধ্যে যে ডেটাবেসের ইনফরমেশন গুলো ছিল সেগুলোকে আমরা এখানে ধীরে ধীরে দিয়ে দিলাম। এখন কি কাজ করতে হবে, যে ক্লায়েন্টের সার্ভার যে ডেটাবেসটা আছে, লাইক এই যে ডেটাবেসটা, এখন এখানকার টেবিল আর আমাদের টেবিল তো ম্যাচ করবে না, কারণ ক্লায়েন্টের সার্ভারে আমি মাত্র একটা ওয়ার্ডপ্রেস ফ্রেশ ইনস্টল করছি, আর আমাদেরটাই অলরেডি কাজ করা আছে এমন একটা ডেটাবেস। কি কাজ করবেন, সিম্পলি গিয়ে সবগুলোকে এখান থেকে সিলেক্ট করবেন, যতগুলো টেবিল আছে ক্লায়েন্টের ইয়েতে খুবই কম থাকবে, চেক অল সিলেক্ট করে এই সবগুলোকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। নিচে ডিলিট অপশন কই, এই রে, আচ্ছা ডিলিট অপশন কই, ডিলিট, আচ্ছা এখানে তো ড্রপ অপশন, একেবারে তো ডিলিট অপশন থাকে। আচ্ছা যাই হোক, তাহলে কষ্ট করে আপাতত এটা করেন, মেবি এইখানে লাইভে আমি পাচ্ছি না, অপশন থাকে একটা, হ্যাঁ ডিলিটের জন্য অপশন থাকে, ঠিক আছে। তো এই সবগুলোকে আপনি এখান থেকে টেবিলকে ডিলিট করে দিবেন। যদি ডিলিট করে দেন, আমি একটা লোকাল হোস্ট থেকে দেখে একটা ডিলিট করে, যেটা আমার দরকার নেই এমন কোন একটা, তাহলে বুঝতে পারবেন। লাইক এবি তে ঢুকলাম, এবি তে ঢুকলে বা এখানে তো অনেক ফাইল, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, যা যাবে যাবে, একটাকে ডিলিট করে দেখেন। এরিয়া গিগ, আচ্ছা এরিয়া গিগের মধ্যে ঢুকি। এখন দেখেন এরিয়া গিগে আসলে আমার মাত্র দুটো টেবিল আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি এসকিউএল এর মধ্যে যাই, স্ট্রাকচার সরি, দেখেন দুটো টেবিল, এই একটা টেবিল, এই একটা টেবিল। আমি সিম্পলি দুটাকে এখান থেকে ডিলিট করে দিব, এটাকে ড্রপ করে দিব, ওকে করলাম, এটাকে ড্রপ করে আমি ওকে করলাম। তাহলে কি হলো, আমার এই ডেটাবেসে এখন কোনো ধরনের টেবিল নাই। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা ক্লায়েন্টের ওখান থেকে একটা ডেটাবেসকে ডাউনলোড করছিলাম, তাই না? আমরা সিম্পলি এখানে যে ওটাকে এক্সপোর্ট করছিলাম, এবার আমরা কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্টে যদি ক্লিক করি, চুজ ফাইল করে ডাউনলোড অপশনে এসে এইখানে যে এসকিউএলটা ডাউনলোড হয়েছে সেটাকে আমি ক্লিক করে ওপেন করে দিব। তাহলে এইখানে সেই ফাইলটা সিলেক্ট হয়ে গেল। আমি নিচে এসে গোতে ক্লিক যদি করি, তাহলে দেখবেন ওই ডেটাবেসে যে সব ফাইল ছিল, no data received import either no file was named or the file size exceed max। আচ্ছা আমার এখানে হচ্ছিল ম্যাক্স ফাইল সাইজ মেবি কমানো আছে, বাট এই ডেটাবেসের ফাইলটা বেশি, এজন্য এখানে আপলোড হয়নি। ওকে, বাট এইভাবে করলে এখানে সবগুলো ডেটাবেস অলরেডি আপলোড হয়ে যায়। এটা লোকাল হোস্ট, তো মেবি আমার এখানে চেঞ্জ করা নেই। আপনাদেরকে দেখা দিই কোথা থেকে লাইভ হোস্টে চেঞ্জ করতে হয়। আপনারা যদি এমন কখনো হয় যে আপনাদের কোনো একটা ফাইল অনেক বড়, বাট ওখানে আপলোড হচ্ছে না, লেখা আসতেছে যে ম্যাক্স ফাইল সাইজ নট ম্যাচড, মানে এরকম যদি আসে, আপনি কি করবেন, মাল্টি পিএইচপি আইএনএ এডিটর, এই যে এই পাশে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে এসে দেখবেন আপনার এখানে যতগুলো ইয়ে থাকবে, হয়ে গেল, একটু দাঁড়ান, কি ব্যাপার, আচ্ছা আসছে, এই যে এখানে চলে আসছে। এইখানে দেখেন আমাদের এখানে ডোমেইন আছে। আপনি যে ডোমেইনে চেঞ্জ করতে চান সেই ডোমেইনটাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই পাশে ভ্যালুগুলোকে বাড়ায় দিবেন সবগুলো। লাইক এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইমটাকে বাড়ায় দিবেন, ইনপুট টাইমেও বাড়ায় দিবেন, আর ফাইল আপলোড গুলোকে এখানে বাড়ায় দিবেন নিজের মতো করে, এখানে বাড়িয়ে দিয়ে এটাকে অ্যাপ্লাই করে ফেলবেন। তাহলে কি হবে, অনেক সময় দেখা যায় আপনারা যখন কোনো একটা ডেটা ইম্পোর্ট করেন, মানে আপনারা তো প্রিমিয়াম থিমের কাজ করেন, সো ডেটা ইম্পোর্টের জন্য অনেক বড় বড় প্লাগইন থাকে যেগুলো টাইম বেশি নেয়। সো আপনারা এখানে আগে থেকে টাইমগুলোকে বাড়ায় রাখবেন, আদারওয়াইজ দেখবেন যে ডেটাগুলো ইম্পোর্ট হচ্ছে না, টাইমের মধ্যে ম্যাচ করতে পারতেছেন না। আপনাদের যদি নেট কানেকশন স্লো থাকে এই ঝামেলাগুলো দেখা দিবে। সো আপনি এখান থেকে এসে টাইমগুলোকে বাড়ায় নেবেন। ওকে, তো আমরা যেখানে ছিলাম, ডেটাগুলো যদি আপনার ডেটাবেজে এখানে ইম্পোর্ট হয়ে যায়, তাহলে আমাদের মোটামুটি সবগুলো কাজ এখান থেকে কমপ্লিট হয়ে গেল। একটা কাজ শুধুমাত্র বাকি থাকবে, সেটা হচ্ছিল, আমি একটু উপরে যাই, দেখেন ম্যানুয়ালি করতে কি কি সমস্যা, সাইট ইউআরএল চেঞ্জ করতে হবে আমাদের, আর কি ডেটাবেসটা অলরেডি চেঞ্জ তো করতে পারবো wp config ফাইলের মধ্যে। এই যে এখানে এসে আমি এখানে আসবো, আসার পর এটার নাম দিব, এইভাবে দিলে তো আমাদের অলরেডি চেঞ্জ হয়ে যায়, তাই না? এখন তো এখানে আর কোনো সমস্যা নেই। এখন আমাদের কি কাজ করতে হবে, সাইট ইউআরএল আপনারা চেঞ্জ করতে পারেন সেটিং এ গিয়ে, এটা বলার কোনো অপেক্ষায় থাকে না। wp অ্যাডমিনের মধ্যে যাবেন, সেটিং জেনারেল, সো সাইট ইউআরএল সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সমস্যাটা কোথায় দেখা দিবে, ফাইলের ইউআরএল গুলো। কারণ আমি যদি এই সাইটে থাকি, আমি যদি ভাইয়ার সাইটটা দেখি, এখানে আসলে যে ইউআরএলটা দেখাবে, মানে এই ফাইলগুলো তো এনার সাইটে আছে, এখন আপনি তো আপনার ক্লায়েন্টের সাইটে দিচ্ছেন,
মানে এখানে তো এই যে ফাইলগুলো যে আপলোড করছেন সেগুলো তো ইউআরএল চেঞ্জ হতে হবে। এখন এটা দুই ভাবে করা যায়। এক, যদি আপনার হাতে প্রচুর সময় থাকে আপনি গিয়ে এডিট করে করে সাইট ইউআরএল গুলো চেঞ্জ করে দিতে পারেন। যেখানে আপনার লোকালহোস্ট ছিল সেখানে ক্লায়েন্টের সার্ভারের নাম লিখে দিতে পারেন, যদি খুব বেশি টাইম থাকে আপনার হাতে। আর যদি কম টাইম থাকে তাহলে একটা কাজ করবেন, একটা প্লাগইন ইনস্টল করবেন, সেটা অটোমেটিক্যালি করে নেয়। আমি জাস্ট ওই প্লাগইনের নামটা বলে দিচ্ছি, খুব ইজি। এখন আপনার উপরে, আপনার যদি সময় স্পেন্ড করতে মন চায় তাহলে ম্যানুয়ালি, আর যদি মন না চায় তাহলে এখানে এসে একটা কাজ করবেন, ভেলভেট নাকি যেন নাম ছিল, ভেলভেট। আচ্ছা, অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করলাম, ভেলভেট, দেখি তো ভেলভেট ব্লু টাইপের নাম ছিল, এই যে ভেলভেট ব্লু, এটা আপডেট ইউআরএল। এখানে গেলে কি করবে, সে আপনার সাইটের ইউআরএলটাকেও চেঞ্জ করে দিবে, সাথে সাথে আমি এটা ইনস্টল করে ফেলি, আপনার পরে চেঞ্জ দিয়ে করে নিন, সাইটের ইউআরএলটাও চেঞ্জ করে দিবে, আপনার ইমেজের যত ইউআরএল ছিল বা যত কিছু ছিল সবগুলোকে সে এখান থেকে চেঞ্জ করে দিবে। এর মানে এই যে ইউআরএল চেঞ্জের যে বিষয়, সাইট ইউআরএল আর ফাইল ইউআরএল, সেটা এই একটা প্লাগইন, এই যে টুলস এর মধ্যে আসবেন, এসে দেখবেন নিচে এই যে আপডেট ইউআরএল অপশন চলে আসছে। এই আপডেট ইউআরএল ক্লিক করে আপনি আপনার এই যে এখানে ওল্ড যেটা ছিল সেটা এখানে দিবেন, নতুন যে সাইট গেছে সেটার নাম এখানে দিবেন। দেওয়ার পর এই সবগুলো মার্ক করে দিয়ে জাস্ট আপডেট ইউআরএল নামতে ক্লিক করবেন। ক্লিক যদি করেন তাহলে দেখবেন যে সবগুলো ইউআরএল অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটাই ছিল ম্যানুয়ালি প্রসেস। আমি আরেকবার একটু বলি সবার জন্য, ম্যানুয়ালি করতে গেলে কি কাজ করবেন। ফার্স্টে আপনার যে সাইট সেখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট পুরো ফোল্ডারটাকে আমরা ওখান থেকে নিয়ে নিব, সাথে ডেটাবেসটা এক্সপোর্ট করে নিব, সাথে ডাব্লিউপি কনফিগ ফাইলটাকে নিব। আপনি চাইলে নাও নিতে পারেন, চাইলে ক্লায়েন্টের ওখান থেকে আপনি এডিট করে দিতে পারেন, নো ইস্যুস। ওকে, এরপর ক্লায়েন্টের সার্ভারে গিয়ে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ইনস্টল করার সাথে সাথে তো অলরেডি ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে, কোনো ইস্যু নেই। আপনি কি কাজ করবেন, ওখানে ডাব্লিউপি কন্টেন্টটাকে ডিলিট করে দিয়ে আমাদের যে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা ছিল সেটাকে ওখানে আপলোড করে দিবেন। এরপর গিয়ে কি কাজ করবেন, আপনারা চাইলে যে ডাব্লিউপি কনফিগ ছিল সেগুলোকে এডিট করতে হবে। এডিট কখন করতে হবে, যখন দেখবেন যে আপনি এখানে অন্য নামে ডেটাবেস আছে, আপনারা চাইলে এটাকে এডিট নাও করতে পারেন, বিকজ অফ আপনি যখন এইখানে একটা ডাব্লিউপি ইনস্টল করবেন, এই যে নতুন যে ডেটাবেস ক্রিয়েট হবে এর সকল ইনফরমেশন অলরেডি এর মধ্যে থেকেই যাবে। এরপর একটা ছোট কাজ, সেটা হলো ডেটাবেস থেকে ওর টেবিলগুলোকে ডিলিট করে দেয়া, ওল্ড টেবিল যেগুলো ছিল সেগুলোকে ডিলিট করে দেয়া, দিয়ে আপনার যে নিউ টেবিলগুলোকে এখানে ইম্পোর্ট করে নিন। ব্যাস, শেষ, এতটুকুই কাজ। এতটুকু যদি কাজ করতে পারেন, এরপর আপনি সিম্পলি এই যে প্লাগইনটা দেখালাম ভেলভেট ব্লুজ আপডেট ইউআরএল, সেই প্লাগইনটাতে ইনস্টল করলে টুলস এর মধ্যে আসবেন, নিচে আপডেট ইউআরএল, জাস্ট খালি এখানে ওল্ড ইউআরএল দিবেন, নিচে নিউ ইউআরএল আপডেট করলে দেখবেন পুরো সাইটটা আপনাদের ডাইরেক্টলি মাইগ্রেট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে মাইগ্রেট হয়ে গেছে। প্লাগইনটা ইজি ভাইয়া, হ্যাঁ অবশ্যই প্লাগইনটা ইজি, এজন্যই তো বললাম আপনারা সবসময় প্লাগইন ব্যবহার করবেন। ম্যানুয়ালি করতে যাই একটু ঝামেলা পড়লে তখন নিজের কাছে মন খারাপ হয়ে যাবে, টেনশনে পড়ে যাবেন, যদি ক্লায়েন্ট খুব জলদি কাজ চায় তখন দেখবেন আবার প্রবলেম। সো বেটার আপনারা অল ইন ওয়ান মাইগ্রেশন ইউজ করেন, জাস্ট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, যদি 512 মধ্যে হয়ে থাকে। আর যদি 512 বাইরে হয় তাহলে আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে। সো দুটোই শিখে রাখেন। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে বলতে পারেন, এখন তো আমার ভাই নাই, ভয় পাওয়ার কিছু নাই, সবাই বলেন নো। আচ্ছা, বাকি সবাই ম্যানুয়ালি কি কখনো ইউজ করতে হয় ক্লায়েন্টের কাজ করতে গেলে? ম্যানুয়ালি ইউজ করতে হয় যখন দেখবেন যে আপনার ফাইলটা যদি 512 মেগাবাইটের উপরে চলে যায়, তখন তো ফ্রি সার্ভিস নাই ডাব্লিউপি মাইগ্রেশনের, কারণ ক্লায়েন্ট তো আপনাকে দিবে না, তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ফাইল সাইজ যখন অনেক বড় হয়ে যাবে তখন ম্যানুয়ালি করতে হবে, কিছু করার নেই। যার যেটা ইচ্ছা, অনেকে ম্যানুয়ালি করে, অনেকে আবার অল ইন ওয়ান প্লাগইন ইউজ করে, বাট অল ইন ওয়ান প্লাগইন ইউজ করাটা সুবিধা, জাস্ট এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট, নাথিং এলস, খুবই ইজি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, মাত্র 3 জন বুঝলেন, বাকি সবার কি অবস্থা? আচ্ছা, কি ব্যাপার আপনারা এত কম মানুষ ক্লাস করেন? 9 জন মাত্র মানুষ, নাকি 8 জন? 1 2 3 4 5 6 7 8, 8 জন মানুষ ক্লাস করতেছেন, এটা কোনো কথা? নাকি তনয় ভাই না দেখে ক্লাস থেকে চলে গেছেন? স্ট্রেঞ্জ পিপল, ম্যানুয়ালিটা একটু জটিল, হ্যাঁ হালকা একটু জটিল, অবশ্যই একটু জটিল, বাট দুই একবার করলে তখন অভ্যাস হয়ে যাবে, তখন আর টেনশন নেই। আজকে খুবই কম, আচ্ছা আজকে তাহলে ভালো জিনিস দেখে আসেন, যেহেতু কম মানুষ ছেলেরা মিস করবে। আচ্ছা, এখন মোটামুটি তাহলে আমার প্ল্যানে যাই, যে জিনিসগুলো দেখা যাচ্ছিলাম, প্ল্যানটা যে কই রাখলাম, প্ল্যান, আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমি নোটপ্যাডে লিখে রাখছি যে আজকে আপনাদেরকে কি কি দেখাবো, তনবে যখন ক্লাস নেয়। আচ্ছা ভাইয়া, সামটাইমস লেকচারস এর সাথে ডিসপ্লে ম্যাচ হচ্ছে না।
এটা ইন্টারনেট ইস্যুস। যদি এমন কখনো হয় আপনারা রিজয়েন করেন, রিজয়েন। অথবা আমি রিজয়েন করি, আপনারা সবাই থাকেন। আচ্ছা, এখনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলেন, আমি রিজয়েন করি। ওকে, দেখেন এখানে সিলেক্ট করলাম। কেউ একজন একটু দেখেন এখনো কি প্রবলেম হচ্ছে নাকি। আমি হচ্ছিল এই টোটাল জিনিসটাকে দেখাতে যাচ্ছিলাম আপনাদের এই আজকের দিনের জন্য, যেটা অলরেডি একটা টপিক আমাদের কভার হয়ে গেছে, সেটা হচ্ছিল এই টপিকটা, সাইট মাইগ্রেশনটা আমাদের অলরেডি কভার হয়ে গেছে। এখনো কি সমস্যা হচ্ছে স্ক্রিন আর ভয়েস? নো, আচ্ছা ঠিক আছে। না আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখন মোটামুটি এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, যে আমরা চাইলে সাইট মাইগ্রেশন করতে পারি খুব ইজিলি, রাইট? আচ্ছা, এখন যে জিনিসটা আমাদের খুবই দরকার হয়, আপনাদের ধরেন কোনো একটা ক্লায়েন্টের সাইট আপনি কভার করে ফেলছেন, কমপ্লিট করে ডেলিভারি দিয়েছেন, তখন হচ্ছিল তারা স্পিড অপটিমাইজেশন নিয়ে একটু কথা তুলে, মানে তাদের সাইট যেন ফাস্ট লোড হয়, এইসব বিষয় নিয়ে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন। ওকে, আচ্ছা, আমি যদি একটু যাই স্পিড চেক করার জন্য gtmetrics.com ক্লিক করবেন সবাই। gtmetrics.com, এখানে এসে হচ্ছিল আপনাদের ইউআরএলটা দিতে হয়। তো আমি একটা কাজ করি, মাত্র সোয়াইপ ভাইয়ের একটা ইউআরএল ছিল shoaib.com, একটু বড় সাইটে যাই, ই কমার্স, যেটা ভাইয়া দেখাচ্ছিল মাত্র, আমি কপি করে রাখছি। এই সাইটের মধ্যে যাই, যাওয়ার পর দেখি এখানে কি অবস্থা, সাইটের আপনার কি অবস্থা একটু দেখা যাবে আর কি। হ্যাঁ, একটা মিনিট ওয়েট করেন, এখানে ইনফরমেশন চলে আসবে। আপনারা যে কোনো সাইটের যদি ইনফরমেশন দেখতে চান তাহলে জিটি ম্যাট্রিক্সে গিয়ে সেই সাইটের ইউআরএলটা পেস্ট করে দিবেন, তাহলে তারা আপনাকে ওই সাইটের ডিটেলস পাঠিয়ে দিবে। একটু টাইম লাগে মাঝে মাঝে, আরে খুবই খারাপ অবস্থা। এই দেখেন, পেজ স্পিড 56% এবং ইয়েলো স্কোর 52%। আপনাদেরকে এটা মিনিমাম 90% রাখতে হবে। ওকে, এটা মনে রাখবেন সবসময়। এখন দেখেন কেন আমাদের পেজ স্পিডটা কম, আগে আমরা সেটা বুঝি, তারপরে তো আমরা সলিউশন দিব, মানে প্রবলেমটা আগে ফাইন্ড আউট করব, আফটার দ্যাট আমরা সলিউশনে যাব। প্রবলেমটা হচ্ছিল আমাদের এখানে 56 আছে, আমাদেরকে এটা বাড়াতে হবে। তো আমরা নিচে যাই, নিচে গেলে দেখবেন এইগুলো হচ্ছিল আপনাদের সব ফাইল, আপনার সার্ভারে যত ফাইল আছে। তো সবই তো ভালো, প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছিল উপরে তিনটাতে, নিচে সবগুলো দেখেন গ্রিন সিগন্যাল, 91, 92, 92, 92, 93 এবং 100, খুবই ভালো। প্রবলেমটা হচ্ছিল এই তিনটা জায়গায়। সো আমরা এই তিনটা জায়গায় কিভাবে কাজ করতে হয় আমরা এই জিনিসটা একটু দেখি। সো ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মিনিফাই সিএসএস। তো মিনিফাই সিএসএস এর নিচে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো ইউআরএল তারা দিয়ে দিবে, যে কোন কোন ইউআরএল এর সিএসএস গুলোকে মিনিফাই করতে হবে। ওকে, এখন একটু কাহিনী আছে এর মধ্যে। কাহিনীটা হচ্ছে হলো দুই রকম। এক, এইখানে দেখি highgrounds.net এগুলো হচ্ছিল একটাও এই সাইটের নাম, মানে সোয়াইপ ভাইয়ের সাইটের নাম ছিল swipe.com/ecom। ওকে, এগুলো কিন্তু একটাও না, এর মানে কি এগুলো হচ্ছিল অন্য সিডিএন লিংক, অন্য কোনো লিংক থেকে যখন আপনি কোনো সিএসএস হয়তো ব্যবহার করছেন লিংক দিয়ে, যেগুলো হচ্ছিল এখানে চলে আসছে। এখন প্রবলেমটা হচ্ছে হলো ভাইয়া, যে আপনি যখন এরকম কোনো লিংক গুলো পাবেন যেটা আপনার সার্ভারে নাই, অন্য কোনো সার্ভারের থেকে যদি আপনি সিডিএন নিয়ে নেন, তখন আপনি এইগুলোকে এইভাবে ম্যানুয়ালি অপটিমাইজ করতে পারবেন না। যদি এমন হতো যে না, এখানে এমন একটা অপশন আছে যেটা আপনার নিজের সাইটের, আমি যদি এখানে ক্লিক করি, সবগুলোতে আলাদা, মেবি শামিম ভাই অলরেডি অপটিমাইজ করে রাখছে ওনার নিজেরগুলো আর কি। তো কি হবে যদি দেখেন যে এখানে শামিম ভাইটা আসছে, মানে হচ্ছে নিজের সাইট, আমি ওনার আরেকটা সাইট একটু ইয়ে করে দেখি, জিটি ম্যাট্রিক্স আর ওপেন করি, ওপেন করি। আচ্ছা, আপনাদের মধ্যে অন্য কোনো একজনের সাইট লিংক দেন তো এখানে চ্যাট বক্সে, অন্য যে কোনো একজনের সাইট লিংক দেন। আচ্ছা, জিএফজি বই, এটা তো আমি জানি, আপুরটা তো জানি, মনে আছে একটা, দাঁড়ান, কি যেন ছিল, এটা ছিল মনে হয়, এটাই মেবি, দাঁড়ান দেখি। ও আচ্ছা, আমার এখানে লগইন করা আছে, এইজন্য আমার নামটা শো করছে, ওয়েলকাম ওভার। আপনারা চাইলে এখানে রেজিস্টার করে নিতে পারেন, না করলে চলে, কোনো ইস্যু নাই, বাট চাইলে করতে পারেন। তাহলে কি হবে, অনেক সময় এখানে যদি সিরিয়াল থাকে অনেক বেশি, তখন আসলে আপনাকে ওরা আগে আগে সিরিয়াল দিবে, আর যারা রেজিস্টার করে না তাদেরকে একটু পরে সিরিয়াল দিবে, 1 মিনিট এদিক ওদিক, নাথিং এলস।
আয় হায়, এটা মোটামুটি সুন্দর। 86, হ্যাঁ, 90 হলে বেটার। আচ্ছা, এখন নিচে আসি। ইনলাইন স্মল জাভাস্ক্রিপ্ট অপটিমাইজ ইমেজ। আচ্ছা, ইমেজ ইস্যুস। আচ্ছা, মিনিফাই, এগুলো তো ভালো। আচ্ছা, এই যে এখানে দেখেন এটা পাওয়া গেছে। একটা মিনিফাই করে দেখাতে পারবো তাহলে আমি এখানে। এইখানে এসে দেখেন, আপনি যখন এখানে মিনিফাই সিএসএস ক্লিক করছেন 97, এটাকে 100 করা যাবে। কিভাবে করা যাবে দেখেন। এখানে এসে দেখবেন যে প্রথমে বলে দিছে যে এইখানে একটা ফাইল লিংক দিয়ে দিছে যে jfgbu.com/content/theme/newscard/style.css এর মধ্যে যে ফাইলটা আছে এটাকে আমরা চাইলে অপটিমাইজ করতে পারি। এখন অপটিমাইজ করব কি করে? এই পাশে দেখেন একটা অপটিমাইজ লিংক দেয়া আছে, অপটিমাইজ ভার্সন। আপনি এখানে ক্লিক করবেন। যদি অপটিমাইজ ভার্সনে ক্লিক করেন এই পুরো কোডটা চলে আসবে আপনার style.css এর জন্য। আপনি এই পুরো ফাইলটাকে এখান থেকে কপি করবেন। কপি করে এই আপনার ওখানে যে style.css টা যে আছে সেইখানে ফাইলটাকে এটা পেস্ট করে দিবেন, মানে আগের ফাইলটাকে কেটে এই অপটিমাইজ ভার্সনটাকে ওখানে পেস্ট করে দিবেন। এইভাবে একটা দুইটা তিনটা চারটা এই উপরের সবগুলোই কাজ করবে একটা ছাড়া। এই যে এখানে দেখেন একটা অন্য লিংক দেয়া আছে fonts.googleaps.com। এই যে ফন্ট, এটা তো অন্য লিংক, সিডিএন লিংক, এটা তো আমাদের সার্ভার লিংক না, আমার পার্সোনাল যে সার্ভার আমি ইউজ করি সেটার লিংক না। যদি এমন হয় যেমনটা হচ্ছিল আমাদের সোহেব ভাইয়ের এখানে দেখা যাচ্ছে, সবগুলোই হচ্ছিল আদার সাইট যেখান থেকে তিনি হয়তো ইনপুট করছেন বা সিডিএন লিংক নিয়েছেন। তো যদি এমন কখনো ঘটনা ঘটে তখন ওই জিনিসটা আপনি এইভাবে ম্যানুয়ালি অপটিমাইজ করে সার্ভারে বসিয়ে করতে পারবেন না, তখন হচ্ছিল আমাদের প্লাগইনের হেল্প নিতে হয়। বুঝতে পারছেন? এই যে মিনিফাই সিএসএস, এটাও এইভাবে আমরা মিনিফাইড করব, অপটিমাইজ ভার্সনটা কপি করে পেস্ট করে দিব এই ফাইলে। আবার নিচের ফাইলের জন্য দেখেন যে এখানে অপটিমাইজ ভার্সন আছে, এটাকেও কপি করে এখানে পেস্ট করে দিবেন। এইভাবে করলে দেখবেন এখানে 99% হয়ে গেছে। ধরেন এইভাবে মিনিফাই সিএসএস ও করা যায়, আবার মিনিফাই জেএস ও করা যায়। এই যে এখান থেকে যদি এই জাভাস্ক্রিপ্ট গুলো মিনিফাই করে ফেলেন তাহলে দেখবেন এখানে 100% হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আপাতত দুটো ভার্সন শিখে ফেললাম। আমি এখানে আসি, জিটি ম্যাট্রিক্স কি জিনিস আমরা জানি, ইমেজটা আমরা জানি না, বাট মিনিফাই সিএসএস এবং মিনিফাই জেএস বিষয়টা আমরা এখানে বুঝতে পারছি যে কিভাবে আমরা চাইলে ম্যানুয়ালি এখান থেকে অপটিমাইজ ভার্সনটাকে ডাউনলোড করে হয়েছিল এই যে সিএসএস, এই যে এখান থেকে অপটিমাইজ ভার্সনগুলোকে ডাউনলোড করে এই ফাইলে গিয়ে কপি পেস্ট করে দিব, মানে আগের যেটা ছিল সেটাকে বাদ দিয়ে নতুন যে ফাইলটা আছে সেটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে কি হবে, আমাদের এই মিনিফাইড ভার্সনগুলো আমাদের সাইটে চলে যাবে। এইভাবে সাধারণত মিনিফাই জাভাস্ক্রিপ্ট এবং মিনিফাই সিএসএস করা লাগে, দুটো সেম রুলস। আচ্ছা, এখন দেখি এই সাইটে আরেকটা প্রবলেম হচ্ছিল অপটিমাইজ ইমেজ। এই যে ফার্স্ট, এটা হচ্ছে হলো প্রত্যেকটা সাইটের কমন প্রবলেম। দেখেন ওনার সাইটে আপলোড করা ইমেজগুলো অপটিমাইজ একটাও করা নেই, সবগুলো ইমেজ ওনার সাইটে। এটা প্রত্যেকটা সাইটের একটা কমন প্রবলেম। এখন একটা কাজ করতে পারেন, দুই ধরনের কাজ করা যায়। অলরেডি যেহেতু আপনি এখানে আপলোড মানে অপটিমাইজ না করে আপলোড করে ফেলছেন, সুতরাং ওরা আপনার জন্য এখানে অপটিমাইজ ভার্সন দিয়ে দিয়েছে। আপনার এখন কাজ হবে এখান থেকে অপটিমাইজ ভার্সনটাকে ডাউনলোড করা, এই যে ইমেজের এই ভার্সনটাকে ডাউনলোড করে এই ইমেজটাকে রিপ্লেস করে দেয়া, আবার পরে অপটিমাইজ ভার্সনটাকে ডাউনলোড করে পরে এই ইমেজটাকে রিপ্লেস করে দেয়া। এইভাবে যদি রিপ্লেস করেন তাহলে দেখবেন আপনার সাইট এখানেও 100 প্রায় 90 হয়ে যাবে, 90 হওয়া উচিত। একটু দাঁড়ান, সরি, আপনার এখানে 90 হয়ে যাবে। আর তাহলে দেখবেন যে এখানে এই জিনিসটা 94 বা 95 হয়ে যাবে আশা করি, যদি আপনি এই ইমেজটাকে শুধুমাত্র এখান থেকে কাজ করতে পারেন, মানে অপটিমাইজ গুলো করতে পারেন। এখন একটা কাহিনী যে ভাই আচ্ছা ঠিক আছে, আমি তো ইমেজ আপলোড করে ফেলছি এই জন্য এখানে অপটিমাইজ ভার্সন দিয়ে করলাম। শুধু এইভাবে না, আপনি চাইলে ইমেজ অপটিমাইজেশন প্লাগইন দিয়েও করতে পারেন। আমি এখানে একটু লিখে রাখি ইমেজ অপটিমাইজ, এটা অনেকভাবে করা যায়। আসেন আমরা এই জিনিসটা দেখি কিভাবে করা পসিবল। আমি ফার্স্ট এখানে 1 নাম্বার দিলাম। ইমেজ অপটিমাইজ করার জন্য আপনারা যে কাজটা করবেন, মানে সাইটে ইমেজ আপলোড করার আগে অপটিমাইজ করে নেবেন। TINYPNG, টিনি পিএনজি। আমি যদি এখানে যাই tinypng.com এ গেলাম, যার পর দেখবেন একটা পান্ডার ছবি আছে, যে লাইক নাইস পান্ডা। এইখানে গেলে দেখেন আপনাদের ইমেজ দেওয়ার অপশন আছে, আপনারা এখানে ইমেজ দিবেন। ইমেজ আপলোড করে যদি আপনি এটাকে করেন তাহলে এটা সাইজ অপটিমাইজ হয়ে যাবে। লাইক আমি এখান থেকে একটা আন্দাজে একটা ইমেজ দিলাম, ইমেজটা দিয়ে যদি এখানে আপলোড করি, এটা 2.9 মেগাবাইট ইমেজ ছিল, আপলোডটা হোক। আপলোড করার পর যদি কম্প্রেসে ক্লিক করেন দেখবেন এটা প্রায় হাফ অফ কমে আসবে। ওকে, আমরা সবসময় চাইবো যে ইমেজটাই আপনি আপলোড করেন না কেন এটা যেন 1 মেগাবাইটের কম হয়। যদি এটা 1 মেগাবাইটের কম এখন না হয়, আমি কম্প্রেস করার পর আমি আবার সেকেন্ড টাইম এটাকে কম্প্রেস করব। এরকম কম্প্রেস করার জন্য বিভিন্ন সাইট আছে, শুধুমাত্র যে এই একটা সাইটে আপনাকে কম্প্রেস করতে হবে এর কোনো মানে নেই। আপনি সিম্পলি গুগলে যাবেন, এই যে ইমেজ কম্প্রেস অনলাইন টুলস, দেখেন এখানে কত সাইট, যে সাইটে খুশি আপনি ওখানে গিয়ে ইমেজটাকে কম্প্রেস করতে পারেন। এই যে এমন সাইটে গিয়ে এখানে কেউ চাইলে এখানে ইমেজগুলো আপলোড করবেন, কম্প্রেস দিবেন, দেখবেন যে সবগুলো ইমেজ কম্প্রেস হয়ে গেছে।
তো এরকম বিভিন্ন সাইট থাকে আর কি। ওকে, তো এটা মোটামুটি পপুলার একটা সাইট টিনিপিএনজি, বাট এখানে আপনি সর্বোচ্চ মনে হয় 5টা একসাথে করা যায় এই 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 সাইটে আর কি। এর বেশি আপনি চাইলে করতে পারবেন না। আর এর বেশি যদি চান তাহলে অন্য কোনো একটা সাইট থেকে আপনাকে বেশি করে আপলোড দিয়ে কাজ করতে হবে। এই দেখেন কমায় ফেলছে, 962 কিলোবাইট করে ফেলছে, দেখছেন? -67% রিডিউস করছে, মানে টোটাল যে সাইজটা ছিল তার থেকে 67% সে এখান থেকে সাইজটাকে রিডিউস করে ফেলছে। মানে হিউজ একটা জিনিস। আপনি যদি এটাকে আবার রিডিউস করেন দেখবেন যে এটাকে 700 বা 600 করে ফেলছে। সো এইভাবে আমরা কি কাজ করব, আমাদের যে ইমেজ যেগুলো থাকবে সাধারণত সাইটের ইমেজ, সেই ইমেজগুলোকে আমরা কম্প্রেস করে ফেলব। এরকম একটা না, এরকম অনেকগুলো আছে। জাস্ট গুগল সার্চ করলে দেখবেন যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ইমেজগুলোকে কম্প্রেস করে আফটার দ্যাট আপনাদের সাইটে আপনারা আপলোড করবেন। কোনো বড় ইমেজ কখনোই সাইটে আপলোড করবেন না, এটা একদম রুলস ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, কখনোই কোনো হাই ইমেজ সাইটে আপলোড করবেন না, বিশেষ করে ডিএসএলআর এর তোলা ছবি। পার্সোনাল সাইটে অনেক সময় অনেকে মনে করে আচ্ছা ঠিক আছে তুললাম আপলোড করলাম, এভাবে করবেন না। সাইটের ওই ইমেজটাকে কম্প্রেস করে নেবেন, আফটার দ্যাট ইমেজটাকে আপলোড করবেন। ওকে, এখন আসি, এতগুলো তো আমাদের ম্যানুয়ালি গেল। আমরা এখন কিছু প্লাগইন সম্পর্কে ধারণা নিই, যে প্লাগইন দিয়ে আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে। সবচেয়ে যেটা ভালো প্লাগইন আছে, সুন্দর একটা প্লাগইন, সেটার নাম হচ্ছে WP রকেট। আমরা যদি এখানে আসি, প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ক্লিক করলে অ্যাড নিউ, এখানে যাবেন, যাওয়ার পর আপনারা লিখবেন WP রকেট, ROCKT রকেট, WOAS WP হবে, কাইন্ড অফ WP রকেট। সুন্দর একটা প্লাগইন আসা উচিত। আসবে না, স্পেস দিলাম, একটু দাঁড়ান। কি রে ভাই, আয়। আচ্ছা চলে আসছে, কিন্তু WP রকেট হয়ে গেল। মনে হয় স্পেসটা না দিলে ভালো হতো। ওকে, দাঁড়ান। আরে এই যে এটা হচ্ছে WP রকেট আর কি। হ্যাঁ, এই যে WP রকেট, এই যে রকেটের মতো সাইন দেখা যায়। আমি মনে হয় স্পেলিং মিস্টেক করলাম নাকি, এখানে আসা উচিত ছিল সার্চ করলে। তো এই জন্য আপনাদের ছিল দুটো, একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ আর গুড নিউজ, আগে গুড নিউজটা দিই। গুড নিউজ হচ্ছে হলো WP রকেট সবচেয়ে ভালো কম্প্রেস করার প্লাগইন আর কি। হ্যাঁ, তো এটা দিয়ে মোটামুটি আপনি সবকিছুকে একদম কম্প্রেস করে ফেলতে পারেন। যে সিরিয়াল লিঙ্কগুলো ছিল যেগুলো আমরা কম্প্রেস করতে পারলাম না এখান থেকে, লাইক আপলোড সার্ভার, না এই যে ভাইয়ের সার্ভার, যেগুলো যে ছিল এই জিনিসগুলো তো আমরা কম্প্রেস করতে পারি নাই। তাহলে আমরা কি কাজ করব, আমাদের তো কিছু একটা কাজ করা দরকার। তো যখন দেখবেন যে জিনিসগুলো আপনারা কম্প্রেস করতে পারেননি, তখন যে হচ্ছিল WP রকেট বাকি কাজটা করে দিবে। সিরিয়াল লিঙ্কগুলোর যে CSS অপটিমাইজ করা যায়, WP রকেট ওই কাজটা করে দিবে আপনাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে সুখবর। দুঃখের খবর হচ্ছে এটা প্রিমিয়াম, মানে ফ্রি তো আছে, বাট ফ্রিতে এত কিছু সুবিধা পাবেন না। বাট প্রিমিয়ামটা যদি আপনারা নেন তাহলে হচ্ছে সে আপনাদের বাকি সব কাজ করে দিবে। বুঝতে পারছেন? মানে প্রিমিয়ামটা নিলে একদম লাইফ ইজি, কিছু করতে হয় না। বাট ফ্রিতে এত কিছু আপনারা চাইলে করতে পারবেন না। সো তেমনি হচ্ছে ইয়োস্ট, অনেকে হয়তো এই প্লাগইনটা সম্পর্কে জানেন, অনেকে এসইওর জন্য এটা ব্যবহার করে। এটা অনেক সময় দেখা যায় স্পিড অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা যায়। ওকে, বাট ভালো হচ্ছে WP রকেট, আমরা সাধারণত এটাই সাজেস্ট করি। কিন্তু ওই একটাই সমস্যা, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? এখন স্লাইডারও কি কম্প্রেস করা যাবে কম্প্রেসর সাইট থেকে? স্লাইডারে ইমেজ কম্প্রেস করতে পারেন, বাট স্লাইডার কি আপনি কম্প্রেস করবেন? স্লাইডার ইমেজ কম্প্রেস করা যায়, বাট স্লাইডার কম্প্রেস না, এটা জিটি ম্যাট্রিক্স ইস্যু। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? বলেন কোশ্চেন থাকলে। নো। আচ্ছা, এনিওয়ে, আর কেউ বুঝতে পারছেন এতটুকু কি বলছি? একটু ফাস্ট আগাচ্ছি এর জন্য দুঃখিত, বাট আমাদের টাইমের মধ্যে শেষ করতে হবে। তো যদি বুঝতে না পারেন আমাকে কাইন্ডলি একটু বলেন। হ্যাঁ, ইমেজ বলেন শামিম ভাই। হুম, আপনার কথা কেটে কেটে আসতেছে, মেবি নেট প্রবলেম। আপনি একটু চ্যাট বক্সে লেখেন যদি সমস্যা, আমি শুনতে পাচ্ছি না, মানে দু একটা ওয়ার্ড আসতেছে, দু একটা ওয়ার্ড আসতেছে না। হ্যাঁ, আজকে একটু আচ্ছা, ইমেজের নেম, আরে নেমের জন্য এত মাথা ব্যথা নেই, নেম দিয়ে রাখবেন একটা, এত ইস্যু নেই, নেম ইস্যু নেই। আচ্ছা, তবে আপনি অনেক ফার্স্ট। হ্যাঁ, সরি আপু, বিকজ অফ
আমাদের আজকে শিডিউল অনেক বেশি, বাট টাইম আজকে অনেক কম। সরি, ওকে। আচ্ছা, আমি ধীরে ধীরে যাচ্ছি, একটু দাঁড়ান। এখন একটু স্লোতে যাচ্ছি আর কি, হ্যাঁ। বাট অনেক কিছু, মানে আজকে যদি আপনারা একটু টাইম দিতেন তাহলে হয়তো আমি অনেক কিছু দেখাতে পারতাম। আচ্ছা, সমস্যা নেই, ধীরে ধীরে যাচ্ছি। বুঝায় প্রবলেম হলে কেউ বলেন আর কি, হ্যাঁ। আমি জানি আমি একটু দ্রুত কথা বলি আর কি। উই এনজয়, সিরিয়াসলি, এটা কোনো কথা? এইভাবে পড়াতে যান ক্লাসের মধ্যে টিচারদের, এটা ঠিক না। আচ্ছা, আসেন আমরা একটু কাজ করি, আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। যেটা হচ্ছিল আমরা যেটা বলতেছিলাম সেটা ডাব্লিউপি রকেট নিয়ে। এটা একটা ইস্যুজ আর কি। আরেকটা জিনিস দেখা দিই, আপনি এখানে মনে হয় একটা প্রবলেম দেখতেছিলাম কোন একটা সাইটে, এই যে এখানে এনেবল কম্প্রেশন। আচ্ছা, এই এনেবল কম্প্রেশনের জন্য ভাই কি কাজ করা যেতে পারে? এখানে তো দেখেন কত ঝামেলা, রাইট? তো এটার জন্য একটা আমাদের প্লাগইন আছে, এনেবল কম্প্রেশন ওয়ার্ডপ্রেস প্লাগইন। সুন্দর একটা প্লাগইন আছে, এই যে জিপ, জিপ, এই যে এই প্লাগইনটা ব্যবহার করবেন আর কি, হ্যাঁ। এনেবল কম্প্রেশন, এটা ইউজ করে জাস্ট ইনস্টল করে দিবেন, দেখবেন কম্প্রেস হয়ে গেছে। আমি এখানে নামটা লিখে দিই। প্লাগইনের নাম ছিল enable zip compression, ওকে। সো আপনারা যদি এটাকে যদি ইউজ করেন তাহলে হচ্ছে শামিম ভাইয়ের সাইটে যে একটা প্রবলেম দেখা দিচ্ছিল যে উপরে enable compression, এই প্রবলেমটা চলে যাবে, হ্যাঁ। তো অনেক সাইটে আরেকটা কমন প্রবলেম দেখা দেয়, সেটা হলো এই যেটা লেভারেজ ব্রাউজার ক্যাশিং। এই জন্য ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে এই ব্রাউজার ক্যাশ দূর করার জন্য। জাস্ট খালি প্লাগইনটাকে ইনস্টল করবেন, এটাকে দেখবেন 90% করে ফেলছে, ভালো করে ফেলছে। বাট এটাতে কিছু ইস্যু আছে, যেহেতু এটা সার্ভার বেস, এই পাশে দেখেন সার্ভার লেখা আছে। তো হয় কি, অনেক সময় দেখা যায় আপনারা অ্যাপাচি সার্ভার ইউজ করেন, অনেকে এনজেক্স ইউজ করে, অনেকে অ্যামাজন ইউজ করে। সো এই যে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা অ্যাভেলেবল ব্রাউজার ক্যাশিং এর জন্য, মানে লেভারেজ ব্রাউজার ক্যাশিং এর জন্য, সেটা শুধুমাত্র অ্যাপাচি সার্ভারগুলোতে কাজ করে। অনেক সময় এনজিক্স সার্ভার আছে বা অন্য কোনো সার্ভার, তখন কিন্তু আর এই প্লাগইন কাজ করবে না, হ্যাঁ। তখন সার্ভার সাইড থেকে আলাদাভাবে এই ক্যাশগুলোকে ক্লিয়ার করতে হয়। বুঝতে পারছেন? এই দুটো জিনিস একটু মাথায় রেখেন আর কি, হ্যাঁ। আপনাদের যেসব নরমাল সার্ভার, এগুলোতে কোনো ইস্যু নেই, এগুলো হয়ে যাবে। যদি কোথাও দেখেন যে এটা আছে, আপনারা জাস্ট এটার একটা প্লাগইন নামাই নেবেন, প্লাগইন নামাই ইনস্টল করবেন, দেখবেন যে এই ক্যাশগুলো ক্লিয়ার হয়ে গেছে, একদম 90% উপরে করে দিয়েছে, ইজি। আচ্ছা, আরেকটা জিনিস করে দিতে পারেন, সেটা হচ্ছিল এই অপটিমাইজ করার জন্য আপনার সার্ভারে সে অটো অপটিমাইজ নামে আরেকটা প্লাগইন আছে, যেটাকে চাইলে আপনারা এখানে ইনস্টল করে রাখতে পারেন। তাহলে এটা যতটুকু পারে নিজে থেকে অপটিমাইজ করে রাখার ট্রাই করবে, যতটুকু পারে। নট লাইক একদম ফুল করে ফেলতেছে, বাট যতটুকু পারে সে নিজে থেকে আপনার সাইটটাকে অপটিমাইজ করে রাখার ট্রাই করবে। সো এইগুলোই হচ্ছিল আমাদের বেসিক স্পিড অপটিমাইজেশনের ধারণা। মানে আমরা আগে জিটি ম্যাট্রিক্সে আসবো, আসার পর আমরা এইখান থেকে এই টপিকগুলোকে দেখবো যে আসলে প্রবলেমগুলো কোথায় কোথায়। যে কোনো একটা যেখানে প্রবলেম হবে, যেগুলো গ্রিন সিগন্যাল নাই, আপনি এখানে ক্লিক করলে নিচে এই সব ডিটেলস পেয়ে যাবেন যে আসলে প্রবলেমটা হলো এই ফাইলগুলোতে, আমাদের এই ফাইলগুলোই চেঞ্জ করা দরকার। তখন আপনারা সেই অনুযায়ী স্টেপ নেবেন। এমন হতে পারে যে ভাইয়া নিচে তো অনেক ইস্যু ছিল, এগুলো তো বললেন না। তো এমন হতে পারে যে হ্যাঁ, এখানে তো 100% ছিল, বলার সুযোগ নেই। এমন হতে পারে যে ধরেন আমি একটা বুঝতে পারছি না, স্পেসিফাই আ ক্যাশ ভ্যালিডেটর। সো সিম্পলি এটা লিখে আপনারা একটু গুগল সার্চ করবেন, বুঝছেন? যদি কখনো দেখেন যে কোনো কিছু অপটিমাইজ করতে পারতেছেন না, জাস্ট খালি ওটাকে লিখে একটু গুগল সার্চ করলে আপনারা সলিউশন পেয়ে যাবেন। আর অপটিমাইজেশনের জন্য হাজার হাজার ভিডিও পাবেন ইউটিউবে, জাস্ট খালি একটা দেখবেন, তারপর কাজ করতে পারবেন। বাট আপনাদের বেটার হয় আপনারা যদি এই প্লাগইনটাকে সামহাউ ম্যানেজ করতে পারেন। এটা হচ্ছে জোস একটা প্লাগইন, এটা অনেক বেশি ভালো কাজ করে। আমি তো সার্চ দিলাম, বাট এই পাশে তো আসলো না, বা এই যে এখানে প্ল্যান দেয়া আছে 1 বছরে সে $5 ইউজ করবে। আপনারা 5 জন $1 করে দিয়েন, ডলার দিয়ে 1 বছরের জন্য কিনে নিন। সবাই মানে 5 জন $1 করে দিবেন, তাহলে দেখবেন ব্যবহার করতে পারতেছেন। আর প্লাগইন তো আনলিমিটেড টাইম ব্যবহার করা যায়, সো সমস্যা নেই। 1 ইয়ার ফ্রি লাইসেন্স, এত হয়ে গেছে। সো আপনারা চাইলে ইউজ করতে, এই দেখেন আনলিমিটেড ডোমেইন ইউজ, দেখছেন? মানে একটা প্লাগইন কিনে আপনারা অনেকগুলো ডোমেইন ইউজ করতে পারবেন, কোনো ইস্যু নেই। ওকে, আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন। সো আমরা আসলাম, আসার পর একটু চেক করে আসি যে এতক্ষণ ক্লাসে কারো কোনো সমস্যা হচ্ছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেজ স্পিড স্কোর ওয়াইইউ স্কোর? আচ্ছা, পেজ স্পিড ওয়াইইউ কই গেল এই যে এখানে, না এখানে, দূর। আচ্ছা, আচ্ছা, আমরা এখন একটু ওয়াইইউতে ক্লিক করি। এই যে এই পাশে দেখছেন দুটো এখানে অপশন আছে, পেজ স্পিড অপশন এই পাশে ক্লিক করে ওয়াইইউ বা ওয়াই স্লো যেটা আছে এটা এইখানে এসে দেখেন, এই যে এখানে মানে আপনাদের সাইটে ঢোকার জন্য যেসব ইয়ে থাকে, মানে কত সময়ের মধ্যে আপনার সাইটে ঢুকতে পারবে, সেটা হচ্ছিল এই স্কোরগুলোকে ডিপেন্ড করে, এগুলো হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করে। আর আপনার সাইটের মধ্যে লোড নেওয়া বা ভিতরে যে পেজগুলো আছে, মানে বিভিন্ন পেজ থেকে একটা পেজ লোড নেওয়া, সেগুলো হচ্ছিল পেজ স্পিড ডিফাইন করে। দুটো হচ্ছে দুই জিনিস, ওকে।
অয়েল স্কোর মিনিমাম 84 বা 85 এর উপর রাখতে হয় আপনাদেরকে, বুঝতে পারছেন? এই যে এখানে মেবি যে এক্সপায়ার হেডার এখানে ফল দেখাইতেছে, নিচে এইচটিটিপি রিকোয়েস্ট এগুলোকে এখানে প্রবলেম দেখাচ্ছে যে 30 সেকেন্ডের উপরে মেবি লাগতেছে, কোন একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করছে যার জন্য সে এই প্রবলেমটা দেখাইতেছে। উপরে কি ঝামেলা এটা, এগুলো সব দূর করে দেয় ডাব্লিউপি রকেট, কিছু করতে হয় না, আপনাদের লাইফটাকে ইজি করে দিত। বাট সার্ভারগুলো, সার্ভার ইস্যু তো অনেক সময় হয় না, তো সার্ভারগুলো হচ্ছে আপনাদের সার্ভারের উপর ডিপেন্ড করে। এই যে নেটওয়ার্কগুলো অনেক সময় এই স্কোরগুলো সলভ করা যায় না সার্ভার ইস্যু, তখন হচ্ছে সার্ভারের ওদের সাথে একটু ওই কন্ট্যাক্ট করে তখন কাজ করতে হয়। কুকিগুলো ক্যাশগুলোকে দূর করে রাখবেন তাহলেই হবে। মিনিফাই এই যে এগুলো তো বাইরের, সো আপনাদেরকে এই স্কোরটাকে দূর করার জন্য প্লাগইন দরকার, প্লাগইন হলে তখন করতে হবে, এগুলো হচ্ছে ম্যানুয়ালি করা যাবে না। অয়েল ইউজ করে সবসময় চাইবেন স্পিড এটা যেন যত কম থাকে, 1 মেগাবাইট ভালো, 1.1 ভালো, 4.4 সেকেন্ডটাকে একটু কমানোর ট্রাই করবেন, 2-3 হলে ভালো, মানে হচ্ছে 4 সেকেন্ড লাগে আপনার একটা সাইটে ঢোকার জন্য। কোন একটা নরমাল ইউজার যদি ট্রাই করে তাহলে হচ্ছে 4 সেকেন্ড তার সময় লাগে এরকম। আর এটা হচ্ছে মেগাবাইট পেজ টোটাল, এটাও কম রাখবেন, এটা হচ্ছে 2 মেগাবাইটের নিচে রাখলে চলবে ভালো, আর তারও নিচে আনতে পারলে তো বাহ আলহামদুলিল্লাহ। আর এটাকেও ট্রাই করবেন 4 এর নিচে, মানে 2-3 এরকম রাখার জন্য। এগুলো হচ্ছে প্লাগইন ইনস্টল করলে এগুলো কাজ হয়ে যায়, এগুলো আপনাদের করতে হয় না, এই একটা প্লাগইনই এই বাকি কাজগুলো করে দিবে, আপনাদের লাইফ ইজি করে দিবে, খুবই 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 ইজি। বাট প্লাগইনটা প্রিমিয়াম, এটা হচ্ছে একটু ব্যাড নিউজ। বাট গুড নিউজ হচ্ছে আপনাদের এই টেনশন গুলো এই একটা প্লাগইনই দূর করে দিবে, বুঝতে পারছেন কথা? ক্লায়েন্টের কাজ করতে গেলে যত প্লাগইন লাগবে এগুলো কি নিজে কিনে দিব নাকি ক্লায়েন্ট কাজ করবে? আচ্ছা, প্রিমিয়াম কখনোই নিজে থেকে কিনে দিবেন না, কি দরকার নিজের টাকা খরচ করে দেওয়া? একটা এলিমেন্টের দাম $180, এই যে ডাব্লিউপি রকেট দেখতেছেন $5, সো এরকম কিনে দিতে গেলে ফকির হয়ে যাবে, কোনো দরকারই নাই। যখন ক্লায়েন্ট যদি বলে যে প্রিমিয়াম ইউজ করো, তখন হচ্ছে ক্লায়েন্টকে বলবেন উনি প্রোভাইড করবে কিনা, উনি যদি প্রোভাইড করে ও গুড, আপনি ইউজ করতে পারেন, আর উনি যদি প্রোভাইড না করে অবশ্যই ট্রাই করবেন অ্যাভয়েড করার। আর আমরা কি কাজ করি, এই যে ধরেন $5 দিয়ে কিনে নিই 5 জন, কোনো সমস্যা নেই, তো $1 করে যদি আমরা কেউ দিই 80 টাকা দিয়ে দিলাম, 84 টাকা করে আর কি $1 দিয়ে দিলাম, বাট আমার এটা 1 বছরের জন্য আমার লাইসেন্স হয়ে গেল, আমার তো কোনো ইস্যু নেই। আমি যদি 84 টাকা দিয়ে যদি আমি মানে ধরেন 10,000 বা 20,000 কামাই করতে পারি, আমার তো কোনো ইস্যু নেই 1 বছরে। সো আপনারা চাইলে 5 জন মিলে এই জিনিসটা কিনে রাখতে পারেন। একজন একটা কাজ করেন, একজনকে ফিক্সড করেন, সবাই মিলে ওনাকে 100 টাকা করে দেন, উনি কিনে সবাইকে লাইসেন্সটা দিয়ে দিন, তাহলে আপনারা সবাই মিলে এই প্লাগইনটা ইউজ করতে পারবেন যত ডোমেইন খুশি, কোনো সমস্যা নেই। কারণ যদি অ্যাকোয়া কার্ড বা মাস্টার কার্ড থাকে তারা পেমেন্ট করে কিনে নিতে পারেন, বুঝতে পারছেন? আর মনে ভুলেও নাল ভার্সন ইউজ করবেন না, আবার নিষেধ করতেছে ভাইয়া, নাল থিম নাল প্লাগইন কখনোই না, মনের ভুলেও ইউজ করবেন না, মরে গেলেও না, বুঝছেন? যে যাই কেনা বলে নাল কোনো জিনিস ইউজ করবেন না সার্ভারে। আচ্ছা, তো মোটামুটি আমরা এই সম্পর্কে একটু ধারণা পেলাম, আপনারা করতে করতে অভ্যাস হয়ে যাবে, আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন তখন দেখবেন যে অনেক প্রবলেম ফেস করবেন, তখন একটু নক দিয়ে তখন বাকি প্রবলেমগুলো আমরা চাইলে সলভ করতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস আসি, সিম্পল জিনিস, সেটা হচ্ছে সিকিউরিটি। আচ্ছা, এখন সিকিউরিটি বলতে কি বোঝায় বা সিকিউরিটি কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করি। একটু দাঁড়ান, সাপোর্ট। আচ্ছা, যাই হোক, ওকে, এখন দেখি আমরা সিকিউরিটি, এই জিনিসগুলো মজার, সবাই একটু শুনেন, মানে আমার কথা শুনলেই হবে, যদি আমি একটু দ্রুত বলি বাট আমার কথাগুলো একটু শোনার ট্রাই করেন। আচ্ছা, সিকিউরিটিতে আসি। সিকিউরিটিতে আসার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে আমাদের সাইটে কি কি প্রবলেম হওয়া পসিবল, তাহলে তো আমরা ওগুলোকে রোধ করতে পারবো, মানে ওর উপরে আমরা সিকিউরিটি প্রোভাইড করতে পারবো, তাই না? আচ্ছা, এখন দেখেন যেটা হচ্ছিল সর্বপ্রথম একটা সমস্যা, সেটা হচ্ছিল এসকিউএল ইনজেকশন। এখন বলতে ভাই এসকিউএল ইনজেকশন কি? সেটা হচ্ছে ধরেন আমি ভাইয়ার সাইটে যাই, এই যে ভাইয়ার সাইট, নিচে মুভি কন্টাক্ট অপশন আছে, এই যে কন্টাক্ট অপশন, রাইট? এর মানে হচ্ছে কোন একজন ইউজার এখানে এসে কোনো কিছু ইনপুট দিতে পারে, ভাইয়া এখানে নামের এখানে কালার ফন্ট চেঞ্জ করে দিন, মানে টেক্সট কালারটা চেঞ্জ করেন, হোয়াইট করে দিন, দেখা যাচ্ছে না। যদি কেউ একজন এখানে এসে ধরেন কোন একজন ইউজার এখানে কোনো কিছু কমান্ড দিতে পারে, তো এমন অনেক কমান্ড থাকে যে কমান্ড গুলো কি কাজ করে, আপনার চাইলে ডেটাবেসের ইনফরমেশন গুলোকে তারা ডিলিট করে দিতে পারে। কাইন্ড অফ ধরেন আমি এখানে দেখা যাচ্ছে না, তো আমি এখানে লিখি, তো এরকম অনেক কমান্ড পসিবল, হ্যাকাররা এই ধরনের কমান্ড ইউজ করে, লাইক এরকম দিয়ে যদি ধরেন ড্রপ ডেটাবেস, এরকম কাইন্ড অফ এরকম কমান্ড থাকে আর কি। হ্যাঁ, যদি এই কমান্ডটা যদি সে ধরেন এখানে ইনপুট দিল এই ফিল্ডে, মানে যে ফিল্ডে মানে কোন একটা জায়গায় ইনপুট দেওয়া পসিবল, যদি দেয়, অনেক সময় হয় কি এই সাইটের ডেটাবেস গুলো ড্রপ হয়ে যায় বা ডেটাবেসের সব ফাইল ডিলিট হয়ে যায়। যদি ডেটাবেসে কোনো ফাইলই না থাকে তাহলে তো আপনার সার্ভারে কোনো কিছু দেখাবে না,
এটি তো স্বাভাবিক। সো এইগুলোকে বলা হয় এসকিউএল ইনজেকশন। এর মানে সে কোনো একটা এসকিউএল লিখবে, কাইন্ড অফ এরকম এসকিউএল লিখবে। যারা ব্যাকএন্ডে জানেন তারা হয়তো অনেক সময় এসকিউএল লেখে, মানে ডেটাবেস থেকে কোনো কিছু রিড করে আনার জন্য বা কোনো কাজ করার জন্য আমাদের এসকিউএল দরকার হয়। মানে এটা একটা ভাষা, যে ভাষাটা ডেটাবেস বুঝতে পারে। বুঝতে পারছেন? তো তারা কি কাজ করে, এরকম টাইপের কিছু কিছু কমান্ড দেয় বা এসকিউএল কমান্ড গুলো দেয়, যে কমান্ডের জন্য আমাদের ডেটাবেস গুলো ড্রপ হয়ে যেতে পারে কিংবা ডিলিট হয়ে যেতে পারে। সেই ধরনের প্রবলেমগুলোকে কি বলে, এসকিউএল ইনজেকশন। আমরা যখন র কোডে করি পিস পেতে যাই, তখন এই জন্য পিএসপির একটা ডিফল্ট ফাংশনই থাকে, আমরা ফাংশন দিয়ে দিই, এই জন্য এসকিউএল মানে ইনজেকশনটা পসিবল হয় না। ওয়ার্ডপ্রেসে অলরেডি করে দেয়া আছে, তারপর অনেক সময় অনেক ঝামেলা দেখা দেয়। আমরা আবার এই জিনিসগুলোকে প্রোটেক্ট করি, মানে ডাবল টাইম প্রোটেক্ট করে রাখার ট্রাই করি। এটা একটা বিষয়। একটা হচ্ছিল ডিওএস অ্যাটাক। এটা হচ্ছিল সবচেয়ে কমন ডস অ্যাটাক, এটা হয়ে থাকে। ডস আবার অনেক সময় আপনারা এটাকে ডিডিওএস ও বলতে পারেন। তো এই জিনিসটা কি একটু আলোচনা করি। দেখেন, ডস বলতে যেটা বোঝায়, যেটা ফুল ফর্ম, সেটা হচ্ছিল ডেনিয়াল অফ সার্ভিস, এটা আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা কি বোঝায়, প্রত্যেকটা সাইটের, ধরেন আপনি যখন কোনো একটা সাইট ক্রিয়েট করেন, যে কোনো সাইট, লেটস আমি ভাইয়ের সাইটে যখন তো আছি, ধরেন এই একটা সাইট, ওকে, প্রত্যেকটা সাইটের একটা লিমিটেশন থাকে, মানে ইউজার হিট লিমিটেশন, যে এই সাইটটা 1 মিনিটে এতগুলো ইউজারের হিট নিতে পারবে, এরকম লিমিটেশন থাকে প্রত্যেকটা সাইটের। এগুলো ডিপেন্ড করে সাধারণত ল্যাঙ্গুয়েজের উপরে। যত আপনি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ দিয়ে সাইট তৈরি করবেন, তখন হচ্ছিল 1 মিনিটে তত অনেক বেশি পরিমাণে ইউজার হিট গুলোকে তারা নিতে পারবে। এরকম আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো ধরলাম যে আমাদের ভাইয়া স্বামী ভাইয়ের যে সাইটটা আছে, সেই সাইটটা 1 মিনিটে 100 জন ইউজারকে তারা 100 জন ইউজারের তারা হিট নিতে পারে। এর মানে 1 মিনিটে 100 জন ইউজার এসে এই সাইটটাকে ভিজিট করতে পারবে। এখন যদি হয়, ধরেন হ্যাকার কি কাজ করলো, সে নিজে থেকে অটোমেটিক্যালি সে হিট জেনারেট করলো ভিপিএন দিয়ে। মানে সে ভিপিএন অ্যাপ্লাই করে অটোমেটিক্যালি হিট জেনারেট করলো, মানে এক এক সময় এক এক এপিআই থেকে এই সাইটে ঢোকার ট্রাই করলো। ধরেন সে 120টা হিট এট এ টাইম সে জেনারেট করে দিল। তাহলে কি কাজ হবে, যে ওর সার্ভার তো সেই হ্যাকারের এই টাইপের যে ইয়েগুলো ছিল হিট, এগুলো নেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে যাবে। আপনি বা আমি যদি ওই সার্ভার ঢোকার ট্রাই করি, তখন কি দেখাবে, সার্ভার নট অ্যাভেলেবল বা দিস পেজ ইজ নট লোডিং, সামথিং কোন একটা এরর দেখাবে, আপনি ওই সাইটে আর ঢুকতে পারবেন না। বুঝতে পারছেন? এই অ্যাটাকটাকে বলা হয় ডজ অ্যাটাক বা ডেনিয়াল অফ সার্ভিস, যেটাতে হ্যাকাররা এই ধরনের ঘটনা ঘটে, যে বিভিন্ন টাইপের আইপি অ্যাড্রেস থেকে তারা কি কাজ করে, অটোমেটিক্যালি হিট জেনারেট করে দেয়, যে ফাইল সব জায়গা থেকে ডিরেক্টলি এখানে এসে ইউজাররা হিট করতে থাকে এই ইউআরএল। তখন কি হয়, অন্য কোনো একজন যদি, যে রিয়েল ইউজার, সে যদি এই সাইটে ঢুকতে চায়, তাহলে সে এই সাইটে ঢুকতে পারে না। এটাকে বলা হচ্ছে ডজ অ্যাটাক। আর ডিডিওস হচ্ছিল পরবর্তী ভার্সন, ডেনিয়াল ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস আর কি, এটা আলাদা জিনিস, এখন সময় নেই, পরে একদিন আলোচনা করা যাবে, এটা টপিক না আর কি। ওকে, তো এটাকে বলা হচ্ছে ডজ অ্যাটাক, ঠিক আছে। তো এরকম বিভিন্ন টাইপের অ্যাটাক পসিবল, আমি কি নোট ডাউন করছি দুই একটা। আচ্ছা, আরেকটা আছে ব্রুট ফোর্স, আমি এখানে লিখে রাখি, এটা মজার। এই জিনিসগুলো আসলে টপিক না, বাট জেনে রাখলে আমাদের ভালো লাগতে পারে, দ্যাটস আমি ইনক্লুড করছি। আচ্ছা, ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স বলতে আসলে কি বোঝায়? ব্রুট ফোর্স হচ্ছে হলো, ধরেন আমি যখন আমার শামীম ভাইয়ের সাইটে লগ ইন করার জন্য তার ইউজার নেম আর পাসওয়ার্ড লগ ইন করা ট্রাই করলাম, লগ ইন হয়ে গেল। তো ব্রুট ফোর্স অ্যাটাক কি জিনিস, তারা নিজে থেকে এইরকম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড জেনারেট করে, নিজে থেকে, মানে আন্দাজে জেনারেট করে, এক সিরিয়ালে জেনারেট করে। ধরেন তার কাছে 1 লাখ পাসওয়ার্ড আর 1 লাখ ইউজার নেম জেনারেট করা আছে অলরেডি। সে কি কাজ করে, এই যে 1 লাখ পাসওয়ার্ড আর 1 লাখ যে ইউজার নেম ছিল, সে এখানে এসে অ্যাটাক করা শুরু করে, প্রত্যেকটা একেবারে অ্যাপ্লাই করা শুরু করে তার অ্যালগরিদম দিয়ে। সে এমন একটা অ্যালগরিদম দিয়ে দিল, যার কাজ হচ্ছে হলো, সে প্রতি সেকেন্ডে ধরেন 4-500 ইউজার নেম এবং পাসওয়ার্ড সে ম্যাচ করার ট্রাই করে, মানে এইগুলো ইনপুট দিয়ে দিয়ে ঢোকার ট্রাই করে। এটাকে বলা হচ্ছে ব্রুট ফোর্স, নিজে থেকে কোন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে দিয়ে আপনার সাইটে ঢোকার ট্রাই করা, এটাকে বলা হচ্ছে সাধারণত ব্রুট ফোর্স অ্যাপ্লাই আর কি। ওকে, তো ধরেন যে সাধারণত হয় যে আমরা আমাদের অ্যাডমিন দেই ইউজার নেম, পাসওয়ার্ডে কিছু একটা দেই, আমাদের কম্বিনেশনের কতগুলো হতে পারে, যদি আপনি ডিজিট দেন কম্বিনেশন 1 থেকে 9, এর মানে আপনার টোটাল কম্বিনেশন পসিবল 2 টু দি পাওয়ার, পাওয়ার কেমন লেখে, আচ্ছা ঠিক আছে, আমি একটু এইভাবে লিখি, পাওয়ার 2 এর উপরে 9। সো এতগুলো কম্বিনেশন পসিবল। তো এরকম দেখা যায় যে সাধারণত হ্যাকাররা এরকম কম্বিনেশন তারা অ্যালগরিদম দিয়ে জেনারেট করে ফেলতে পারে। সো তারা এইভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে জেনারেট করে ব্রুট ফোর্স অ্যাটাক শুরু করে, মানে আপনার ওইখানে ঢোকার ট্রাই করে আর কি। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাক, যে অ্যাটাকগুলো সাধারণত আমাদের সাইটে হয়ে থাকে। ওকে, এগুলো হয়, এই অ্যাটাকটা আপনারা মাঝে মাঝে পাবেন, দেখবেন আপনাদের সাইটে সার্ভার, মানে ক্লায়েন্টের সাইটে কাজ করতেছেন, বাট যে এই ধরনের অ্যাটাক দেখা দিচ্ছে, ডজ অ্যাটাক।
বিভিন্ন ধরনের এরকম এই জিনিসটা আপনারা বেশি ইয়ে করবেন আর কি। তো এই জন্য বিভিন্ন টাইপের কি আমরা অ্যালগরিদম ব্যবহার করি। তো আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে হলো দেখি তো শামিমের সাইটে আছে নাকি। আচ্ছা এখানে নাই। আচ্ছা প্রথম যে কাজটা আমি করতে যাচ্ছিলাম, আমি এখানে স্পেস দিই, তাহলে এখানে আসছিল আর কি এর আগে। প্রথম যে আমরা কাজটা করব, মানে ক্লায়েন্টের কাজ ধরেন আপনার ডান, আপনি কাজ কমপ্লিট করে ফেলছেন, আমি একটু নিচে যাই, এখানে লিখি, ধরেন আপনার ক্লায়েন্টের সাইটের কাজটা কমপ্লিট হয়ে গেছে, ওকে। তারপর আপনি কি কাজ করবেন, সিম্পলি এসে এই ডাব্লিউপি হাইট লগইন, আমি এখানে লিখে দিই WPS হাইট লগইন, এইটাকে আপনারা ইনস্টল করবেন। আমি যদি এটাকে ইনস্টল করি, এটাকে আমি দেখাই দিচ্ছি এই সাইটে কাজ করে। আপনারা এসে এখানে WP হাইট লগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলবেন। আপনি কি জানেন WP হাইট লগইন সম্পর্কে? যে জানেন না সে বলেন, যারা জানেন তারা তো জানেন। আচ্ছা নো, তাহলে আচ্ছা ঠিক আছে। এখন এসে দেখেন আমি এখানে এসে কি করলাম, WP হাইট লগইন যেটা ছিল আমি এখানে এসে এটাকে অ্যাক্টিভ করে দিলাম, ওকে। অ্যাক্টিভ করার পর আমি যদি এই পেজটাকে একটু রিলোড দেই, তাহলে আমি লেফট সাইডে এই অপশনটা পেয়ে যাব। অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। সেটিং এর মধ্যে যাব, যাওয়ার পর দেখেন নিচে এই যে WPS হাইট লগইন, আমি এটাতে ক্লিক করলাম। এটা আসুক। এতক্ষণ যখন আমি এই শামিম ভাইয়ের ওয়েবসাইটে ঢোকার ট্রাই করতেছিলাম, তখন কি কাজ করছি, shoaib.com/wp admin, এটা হচ্ছে হলো প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বাই ডিফল্ট। যদি কেউ অ্যাডমিন সাইটে ঢুকতে চায়, তাহলে আমরা কি কাজ করি, জাস্ট স্ল্যাশ দিয়ে WP admin দিয়ে দিই। তাহলে হ্যাকাররা তো এটা জানে, আমরা নর্মাল মানুষ যদি এই জিনিসটা জানি যে ওয়েবসাইটে ঢুকতে হলে WP admin দিব, তাহলে অ্যাডমিন প্যানেলের জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে। আমরা যদি জানি, তাহলে এটা তো হ্যাকার অবশ্যই জানবে। তারা যদি জানতে পারে, তাহলে ওখানে যাবে, যাওয়ার পর এরকম ব্রুট ফোর্স অ্যাটাক শুরু করবে। মানে কি, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢোকা ট্রাই করবে, বারবার ট্রাই করবে। তো ভালো হয় না যে আমরা এই ইউআরএলটাকে চেঞ্জ করে দিই, নিজের মন মতো দিই। ধরলাম আমি এখানে দিলাম শামিম, মানে তার ওয়েবসাইটে ঢুকতে হলে সে shoaib.com/শামিম যখন দিবে, তখন এই ওয়েবসাইটের অ্যাডমিনের অ্যাক্সেস পাবে, নইলে সে অ্যাডমিনের জিনিসটা দেখতেই পারবে না। তাহলে তো এটা ভালো হয় না, যে এটা হাইড হয়ে গেল। হ্যাকাররা তো জানেই না যে অ্যাডমিনটা কই আছে, মানে অ্যাডমিনে ঢুকতে হলে তো পেজটা আগে চোখের সামনে দেখতে হবে। সে যদি পেজই না দেখে, সে অ্যাপ্লাই করবে কি করে তার অ্যাটাক গুলো। সো আমরা কি কাজ করতে পারি, সিম্পলি এসে আমরা এটাকে এখানে বলবো। এখন এসে দেখেন এই যে নিচে বলছে যে আপনি এখানে যেটা দিবেন সেই সাইটে যে আপনি লগইন ইউআরএলটা খুঁজে পাবেন। সেই ইউআরএল ছাড়া যখন সে অন্য কোনো কিছুতে ট্রাই করবে, তখন কোন পেজটা দেখাবে, 404 যে পেজটা আছে সেই পেজটা দেখাবে। আমি এখানে আসলাম, আসার পর লগইনের পরিবর্তে যদি আমি এখানে শামিম লিখি, লেখার পর যদি এটাকে সেভ চেঞ্জ করি, তাহলে আমি এর পরবর্তীতে এই ওয়েবসাইটে ঢুকতে যদি চাই, তাহলে আমাদেরকে কি লিখতে হবে, shamim.com/shamim, তাহলে শুধুমাত্র অ্যাডমিনটা আসবে। আর আমি এখানে না লিখে যদি আমি WP admin লিখি, তখন কি কাজ করবে, সে আমাদেরকে এই সাইটে না নিয়ে এসে কি কাজ করবে, আমাদেরকে অন্য 404 পেজটা দেখা দিবে। বুঝতে পারছেন সবাই এই জিনিসটা? কেউ তো কিছু বলেন? জি, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বুঝতে পারছেন সবাই, ওকে অসাম, ফাইন। তাহলে আসলে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমাদের ক্লায়েন্টের সাইটটা যখন ডান হয়ে যাবে, আমরা এসে WPS হাইট লগইনটা ব্যবহার করব। তাহলে কি হবে, যে আমরা আমাদের যে অ্যাডমিনের যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটাকে আমরা চেঞ্জ করি, যেন হ্যাকাররা না খুঁজে পায়, মানে ওই সাইটের লিংকটা যে কই আছে পেজে, সেই পেজটাই সে খুঁজে পাবে। সো এটা একটা ইফেক্টিভ জিনিস, ওকে। তো এমন ইফেক্টিভ আরো অনেক কিছু আছে, আমি আপনাদেরকে প্লাগইনের নামগুলো বলে দিই, আপনারা চাইলে পাবেন। এরপরে যে জিনিসটা আছে সিকিউরিটির জন্য, সেটা হচ্ছে সিকিউরি। এটা অনেক ভালো একটা প্লাগইন, আমি নামটা লিখে দিই এখানে, SECURA, সিকিউরি। হ্যাঁ, এরপর আছে ওয়ার্ডপ্রেস, এগুলো হচ্ছে পপুলার প্লাগইন আর কি। হ্যাঁ, সিকিউরিটি প্রোভাইড করার জন্য। আরেকটা আছে অল ইন ওয়ান সিকিউরিটি, WP সিকিউরিটি। এগুলো কি হয়, এগুলো হচ্ছে আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করে হচ্ছে দেখবেন যে আসলে এগুলো কিভাবে ব্যবহার করে। তো এই সিকিউরিটি যেটা আছে, এটাতে অনেক কাজ করা যায়। এটা হচ্ছে যেমন ব্রুট ফোর্স বললাম, সেটাকে ইয়ে করতে পারবে। ইভেন আমি পাশে লিখে দিই, ব্রুট ফোর্স অ্যাটাক যেটা বলছি, এটাকে সে প্রিভেন্ট করতে পারে। আবার ধরেন সে লাস্ট টাইম আপনি কখন লগইন করছেন, লাস্ট টাইম লগইন, সেটাও সে ইনফরমেশন রেখে দেয় যে লাস্ট টাইম এই ইউজার এই সময় লগইন করছে। ইভেন অনেক সময় যখন ধরেন সে অ্যাডমিনের ফর্ম পেয়ে গেছে, সে ট্রাই করতেছে বাট ঢুকতে পারতেছে না, এর মানে কি, আনসাকসেস, সাকসেসফুল অ্যাটেম্প্ট, মানে কি সে কতবার ট্রাই করছে কিন্তু পারে নাই, সেই ইনফরমেশনটাও আপনারা পেয়ে যাবেন। তখন আমরা বুঝতে পারেন ঠিক আছে, কি একজন বা আপনার ফ্রেন্ড বা আপনার কোন শুভাকাঙ্ক্ষী আপনার সাইটে ঢোকার ট্রাই করতেছে, বাট এতবার সে ফেল করছে, এতবার ট্রাই করেও সেই সাইটে ঢুকতে পারে না। এই প্লাগইনটা ইউজ করলে আপনারা এই ইনফরমেশনগুলো সেখান থেকে ইজিলি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই এই বিষয়টা?
কই গেল মিট, কই গেল এই যে মিট। জি আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস আমি একটু দেখা দিই যেটা ইম্পর্টেন্ট। এখানে আসলাম, এখন আমরা আরেকটা কাজ করতে পারি আমাদের সাইটে আমরা আর একটু ইয়ে করতে পারি, মানে আরো একটু সিকিউরিটি দিতে পারি। সেই সিকিউরিটি কিভাবে দেওয়া যায়, আমরা একটু প্লাগইনের মধ্যে যাই। মানে সিকিউরিটি তো আসলে অনেক অনেক অপশন আছে, আমি আপনাদেরকে বেস্ট কিছুগুলো দেখা দিচ্ছি। আপনারা যখন এরপর যদি কখনো কোনো প্রবলেম হয় আমাদেরকে বলেন, আমি ট্রাই করবো, আরো যদি কিছু জানি তাহলে বলে দেবো। আরেকটা কাজ করি, আসেন ভালো একটা কাজ করি। কাজটা হচ্ছে হলো, ধরেন কেউ যদি লাইক 3 টাইমস অর 4 টাইমস রং পাসওয়ার্ড দেয়, তাহলে আপনি কি কাজ করবেন, তাকে ওয়েট করাবেন যে বেটা তুই 30 মিনিটস ওয়েট কর, এর আগে আর তুই অ্যাটেন্ডই করতে পারবি না। এটা ভালো হয় না যে অনেক সময় দেখেন না আপনারা জিমেইলে পাসওয়ার্ড ভুলে যান বা ফেসবুকে যে লং টাইম টাইপ করেন, বেশিবার যদি ভুল হয়ে যায় তখন বলে না আবার 30 মিনিট পরে এসে ট্রাই করো, এরকম হয়। সো এই জিনিসটা আমাদের ওয়ার্ডপ্রেসেও করা যায়। এই ওয়ার্ডপ্রেসে করার জন্য কি জানি করে, লগইনাইজার, দাঁড়া একটু এই প্লাগইন নামটা ভুলে গেছি, কি নাম, স্পেলিং ভুলে গেছি আর কি। এই যে লগইনাইজার আছে, এই যে WP লিমিট লগইন অ্যাটেম্পটস, দেখছেন? আপনি যদি এটাকে করেন, কিংবা এটা দুটোই মেবি কাজ করে, এটাও কাজ করে এটাও কাজ করে, আপনি চাইলে যেকোনো একটা ইউজ করতে পারেন। যখন দিয়ে দিবেন ওইখানে অপশন থাকে যে 3 বার নাকি 4 বার নাকি 5 বার, আপনি যতবার দিবেন ততবারের মধ্যে তাকে ওখানে লগইন করতে হবে। এর বেশি যদি হয় তাহলে ওকে টাইম দিয়ে দিবে যে আধা ঘন্টার মধ্যে সে ট্রাই করতে পারবে। তাহলে কি হয়, ধরেন কোন একটা অ্যাটাকার যদি আপনাদের পেয়েও যায়, সে যদি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করে 3 বার যদি ভুল হয়ে যায়, তখন তো আবার সে আধা ঘন্টা পর অ্যাপ্লাই করতে হবে, তার আগে তো সে অ্যাপ্লাই করতে পারবে না। বা 1 ঘন্টা দিয়ে দিলেন, তাহলে সে 1 ঘন্টার আগে অ্যাপ্লাই করতে পারবে না। সো এই জিনিসটা খুবই এফেক্টিভ। আমি এখানে প্লাগইনের নামটা লিখে দিচ্ছি, লগইনাইজার, লগইনাইজার দিলাম। সেকেন্ডে এসে আমরা একটা কাজ করলাম, এই প্লাগইনের নামটা কি ছিল, WP লিমিট লগইন, লিমিট লগইন অ্যাটেম্পটস। সো এই টাইপের প্লাগইনগুলো আমরা যদি ব্যবহার করি, তাহলে সিম্পলি আমরা আমাদের সাইটের কিছু সিকিউরিটি প্রোভাইড করতে পারি, ইভেন আমরা সাইটগুলোকে অপটিমাইজ করতে পারি। বুঝতে পারছেন সবাই? আপডেট দেন, জি আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা কত দ্রুত আগায় ফেলছি, দেখছেন? আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। আমরা এগুলো আজকে ক্লাসে জানতে যাচ্ছি আমরা আসলে কিভাবে করে। যদিও আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ড দেখাতে পারলাম না সাইটগুলোতে গিয়ে, বাট আপনারা ট্রাই করেন, আশা করি বুঝতে পারছেন। যদি কখনো কোনো ইস্যু দেখা দেয় আমাকে একটু কাইন্ডলি নক দিন, আমি ট্রাই করব সলভ করে দেওয়ার, মানে যতটা পারি আর কি ততটা। কারো কোনো কনফিউশন আছে? এতক্ষণ যা কিছু নিয়ে আলোচনা করলাম, মানে আমি যেগুলো আলোচনা করছি সেটা হচ্ছিল আপনাদের কি ছিল, ফার্স্টে ম্যানুয়ালি মাইগ্রেশন, আর হচ্ছে প্লাগইন দিয়ে মাইগ্রেশন। আপনারা প্লাগইন ইউজ করেন, ম্যানুয়ালি করলে যে প্রবলেম হয় এটা তো জানেন। নোটটা দিয়েন ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমি একটু নোটটা কপি করে নিই, কন্ট্রোল এ কন্ট্রোল এক্স, আমি যে কাজটা সবচেয়ে বেশি পারি, সাইট মাইগ্রেশন। আচ্ছা এইটাতেই রাখি, কন্ট্রোল ভি, নিচে আসি, নিচে আসার পর সবগুলো হয়েছে, হ্যাঁ সবগুলো হয়েছে। আমি এখানে সেভ করি, একটু দাঁড়ান, ডেস্কটপে সেভ করি, ডেস্কটপ। আজকে হচ্ছে হলো WP security and optimization and কি ছিল, migration। ওকে, কাজ করে ফেলছি। আমি আপনাদেরকে এই ফাইলটা প্রোভাইড করে দিব। তাহলে এখানে মোটামুটি আজকের টপিক কি কি ছিল সেগুলো লেখা আছে। আর এখানে আচ্ছা আরেকটা জিনিস লিখে দিই আপনাদের, হচ্ছিল আরেকটা জিনিস দিয়ে প্রসেসটা দিয়ে দিই, ম্যানুয়ালি ইন্টিগ্রেট করার প্রসেস, তাহলে আপনারা হয়তো আরো ভালো বুঝতে পারবেন। এটা কোন জানি, এটা দিয়ে লিখলাম, এই পাশে আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি, এই পাশে এসে কন্ট্রোল ভি। আচ্ছা এখানেও দিয়ে দিলাম, যদি কেউ কখনো ম্যানুয়ালি করতে চান তাহলে এই ইনফরমেশনটা এখানে স্টেপগুলো দিয়ে আছে। ওকে, তাহলে মোটামুটি আজকের ক্লাসে এই জিনিসগুলো আমাদের কভার হলো। মিট কই গেল, গুগল মিট এই যে। আচ্ছা এখন বলেন তাহলে, কারো কোনো কনফিউশন আছে? এই যে ক্লাসটা করলেন 1 ঘন্টা একটু উপরে হয়ে গেছে মেবি, কোনো কনফিউশন আছে কারো এখানে? নো ভাইয়া। বাকি সবার যারা ক্লাসে আছেন মেবি 8 জন বা 9 জন আছেন, নো, ফাইন। এনিওয়ান এলস? প্র্যাকটিস করতে হবে, অফকোর্স প্র্যাকটিস করতে হবে। সে আবার বলতে, আচ্ছা ঠিক আছে, ওকে গুড। তাহলে হচ্ছে আপনাদের ব্যাচে মেবি ফার্স্ট আমি অনলাইনে এসে ক্লাস নিলাম, মেবি আপনাদের সাথে কখনো দেখা হয়নি এর আগে ক্লাসে।
আচ্ছা, যদি কোনো বোঝায় কোনো সমস্যা থাকে আমাকে এখনই জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমি এই টপিকটাকে একটু কয়েকবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করলে বিষয়গুলো ইজি হয়ে যাবে। একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস এক দুইবার করলে দেখবেন যে সব ইজি। লাইফে লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ, দু একবার প্র্যাকটিস করলে আর কোনো ইস্যু থাকবে না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছিল যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি এখানে ভিডিওটাকে পজ করে দিব। আর যে ফাইলগুলো ছিল আমি এটাকে আপলোড করে হয়তো আপনাদেরকে এখন লিঙ্ক দিয়ে দিব। আপনারা কই চান, গুগল ড্রাইভে দিব নাকি ইউটিউবে আপলোড করে দিব? কেউ কিছু বললেন না? ইউটিউব আর গুগল ড্রাইভ? ইউটিউব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইউটিউবে আপলোড করে আমার চ্যানেলে আপলোড করে দিচ্ছি, দিয়ে আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর হচ্ছিল যে ফাইলটা ছিল এই ফাইলটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে আপনারা আমার কাছ থেকে একটা ভিডিও পাচ্ছেন, আর এই যে নোট ফাইলটা ছিল এই নোট ফাইলটা পাচ্ছেন। এই তো, আর কোনো কিছু? এখন আমি ভিডিওটাকে তাহলে একটু অফ করে রাখি, যেহেতু ক্লাসটা শেষ।